আসসালামু আলাইকুম। আমি ইশরাক আনান। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নোট বাস্কেটস লাইভ সেশনের দ্বিতীয় এপিসোডে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন স্বনামধন্য নটরডেম কলেজের ডিপার্টমেন্ট অফ ফিজিক্স এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিস্টার ভিনসেন্ট তিতাস রোজারিও। আর দেরি না করে চলুন আমরা আহ্বান জানাই আমাদের অতিথিকে। গুড ইভিনিং স্যার, কেমন আছেন? ভালো আছি, ভালো এখন পর্যন্ত। স্যার, প্রথমেই জানতে চাবো স্যার, যেহেতু কোয়ারেন্টাইন চলছে, অবস্থা চারিপাশে খুব খারাপ এখন পর্যন্ত আমাদের দেশে। স্যার, কোয়ারেন্টাইনের মধ্যে পরিবারকে নিয়ে স্যার সবাই সুস্থ আছেন আশা করি। আশা করি হ্যাঁ ভালো আছি, আপাতত সবাই ভালো আছি, চেষ্টা করছি যেভাবে ভালো থাকার জন্য। সেটাই প্রত্যাশা থাকবে স্যার, আমরা আশা করি সবাই ভালো থাকবো। স্যার, লাইভটি শুরু করার আগে স্যার আপনাকে জানিয়ে দিতে চাই যে স্যার আমাদের লাইভকে আমরা 3টা সেগমেন্টে ভাগ করেছি স্যার। সো স্যার, প্রথম সেগমেন্টটা হচ্ছে নো দ্য গেস্ট, যেখানে স্যার আপনার সম্পর্কে আমরা জানবো। দ্বিতীয় সেগমেন্টটা হচ্ছে স্যার পারসেপশন, যেখানে আমরা কিছু ইস্যুস নিয়ে কথা বলবো, আপনার মতামত জানতে চাবো। এবং স্যার তৃতীয়টা হচ্ছে স্যার ফান রাউন্ড, যেখানে আমরা হয়তো বা একটু আনন্দ করবো স্যার। স্যার, আপনার পারমিশন নিয়ে স্যার শুরু করতে চাই প্রথম রাউন্ড। অবশ্যই শিওর শিওর। স্যার, প্রথম রাউন্ড হচ্ছে নো দ্য গেস্ট। স্যার, এখানে আমরা আপনার বিষয়ে স্যার স্পেশালি কিছু প্রশ্ন করব, আপনার বিষয়ে বেশি করে জানবো। স্যার, প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। স্যার, শৈশবে স্যার কোথায় বেড়ে ওঠা এবং স্যার স্কুল জীবনের কোনো স্মৃতি থাকলে শেয়ার করুন। আমার শৈশব, কৈশোর, যৌবন এখন পর্যন্ত সবকিছুই আমার ঢাকাতে। আমরা আমি আসলে আমার জন্ম 1975 সালে এখানেই তো। আমরা মগবাজারেই, এখানেই আমার জন্ম হয়েছিল। আমরা এখন যে বাসায় আছি সেই বাসা আগে এখানে পেছনে একটা বাসায় আমরা ছিলাম, আর সেখান থেকে বাসায় শিফট হয়ে এখন অদ্যাবধি আমার বোধহয় যখন 3-4 বছর তখন বোধহয় আমরা এখন যে বাসায় আছি সেই বাসায় শিফট হই। আর আমরা অনেক বড় পরিবারে ছিলাম আগে, এখন ভেঙে মানে হচ্ছে অনেক দেশের বাইরে চলে গেছে। তো আমরা 8 ভাই বোন। তো আমাদের বাসায় যেটা হয় এই সবাইকে মানে তখন থেকে ছোটবেলা থেকেই যেটা দেখতাম, বাসা মানুষের গম করতো। মানে মানুষ আর মানুষ ছিল, গেস্ট বলো, আমাদের আত্মীয় স্বজন বলো, কিংবা হঠাৎ করে লোক বলো, সবসময় মানুষের ভর্তি থাকতো। তো স্কুল হচ্ছে আমার আব্বা আম্মা দুজনেই শিক্ষক, দুজনে একটা স্কুল প্রতিষ্ঠা করেছে, এখনো চলছে স্কুলটি, সেন্ট প্যাট্রিক গ্রামার স্কুল। তখনকার সময় 1967 করে স্কুলটি, তো প্রায় 50 বছর পার হয়ে গেল। তো এখন সেই স্কুলে আমার আব্বা আম্মা প্রতিষ্ঠা করেছেন, আব্বা হেডমাস্টার, মা হেড মিস্ট্রেস, এবং আমাদের সব ভাই বোনদেরই ওই স্কুলে এই স্কুলেই পড়াশোনা। অর্থাৎ আমরা যে বাসাটাতে ছিলাম আগে মালিবাগে, সেই বাসাটাতে বাসার অর্ধেকে স্কুল ছিল, বাসা ছিল। আর আমরা যখন এই বাসায় আসলাম 140 বড়মুখ বাজারে, সেখানে একই জিনিস, আমরা দোতলায় ছিলাম, আমাদের নিচতলা একতলা, আমাদের 3 তলা স্কুল ছিল। তো আমি সেই স্কুলে পড়েছি, অর্থাৎ আমার বাইরে যেতে হয় নাই। তবে আমাদের স্কুলে দুটো শাখা ছিল, একটা ছিল রামপুরাতে, একটা আমাদের বাসায়। আমি যখন ছোটবেলায় ছিলাম, আমার কেজি, তারপর ক্লাস 1-2, এই 3টি ক্লাস আমি আবার আমার রামপুরা শাখায় পড়েছি, কিন্তু এই স্কুলেই পড়েছি, রামপুরা শাখায় পড়েছি। তারপরে আবার ক্লাস 2 এর পরে আমি আবার এখানে চলে আসি। এখানে থেকে আমার ম্যাট্রিক, এসএসসি দিয়েছিলাম, তারপরে নটরডেম কলেজ, তারপরে ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স ডিপার্টমেন্ট। আর এরপরে গিয়ে আমি একটু উচ্চশিক্ষার জন্য চেষ্টা করেছি। আমি এমফিল করেছি বুয়েটে, পিএইচডি করার চেষ্টা করেছি, অদ্যাবধি শেষ হয়নি, হবে কিনা জানি না। তো বুয়েটে এখনো আছি, পিএইচডি করছি, পিএইচডি কাজ করছি আর কি। তো এই, আর কিছু না স্যার, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। স্যার, আমরা অনেকেই জানি স্যার, আমরা এখনো জানতে পারলাম যারা জানতো না, যে স্যার আপনি নটরডেম কলেজের ছাত্র ছিলেন। স্যার, নটরডেম কলেজে আমরা জানি স্যার ইন্টারমিডিয়েট লাইফটা সাধারণত খুব ছোট, 2 বছর কিংবা তার কম। স্যার, নটরডেমে যখন আপনি প্রথম ভর্তি হলেন, সেখান থেকে 2 বছরের যাত্রাটা স্যার কেমন ছিল একটু নটরডেমে যখন আমরা ঢুকি তখন 90 সালে, অর্থবর্ষে এসএসসিতেই আমাদের ক্লাস শুরু হয় অনেক পরে। আমাদের তো এখন তো জুলাই মাসে 1 তারিখ ফিক্সড হয়ে গেছে, যদি এই বছর হয়নি, এটা ব্যতিক্রম। কিন্তু আমাদের সময় বোধহয় আমরা অগাস্ট বা সেপ্টেম্বরে বোধহয় ক্লাস শুরু করেছিলাম, আমার ঠিক মনে নেই, অর্থাৎ পরে হতো আর কি। আর এসএসসির পরে আমাদের 3 মাস ছুটি থাকতো, একেবারে 3 মাস রেজাল্ট হতো, তারপরে আমরা এই করতাম এইভাবে আর কি।
তো নরডেমে যখন ঢুকি তখন আসলে যেটা বলেছি, আমি আমার বাসায় পড়াশোনা করেছি, বাসার উপরতলা নিচতলা, স্কুলে গেছি উপরতলা নিচতলা। তো যখন আমি কম্পাউন্ড ছেড়ে বাইরে গেলাম তখন কিন্তু আসলে প্রথম দিকে আমাদের কিন্তু সেই সময়ে কলেজে উঠা মানে হচ্ছে যে বড় হওয়া আর কি। আমি কলেজে উঠেছি, আমাদের বড় হওয়া হচ্ছে কলেজে ওঠা। তখনকার এই সময় এই সামাজিক অবস্থাটা এরকমই ছিল, ছেলে বড় হয়েছে মেয়ে বড় হয়েছে মানে কলেজে উঠেছে, এটা বড় হওয়া বলতাম আর কি। এবং তখনকার সময় কিন্তু আসলে এখন যেমন দেখা যায় যে বাবা মা নিয়ে যায় দিয়ে আসে, আমাদের সময় সেই জিনিসটা খুবই রেয়ার ছিল, ছিল না বললেই চলে। তো আমি তখন একা যাওয়া শুরু করলাম, এতদূর এতদূর মানে মগবাজার থেকে আরামবাগ মধ্যে ছিল, এটা তখনকার সময় আমাদের কাছে অনেক দূর। আর তো আমরা গেলাম, আমি তখন বাসে যেতাম, 6 নাম্বার বাস ছিল আমাদের, তারপরে বলাকা বাস ছিল, বলাকা বাস উঠে 6 নাম্বার বাসটার কথা মনে পড়ে, রিক্সায় যেতাম, আমার বন্ধুরা ছিল একজন সেখান থেকে আসতো, আমরা দুজন একসাথে যেতাম, এইভাবে কলেজে যাওয়া শুরু হলো। তো তখনকার কলেজ ক্যাম্পাস এখনকার কলেজ ক্যাম্পাসের পার্থক্য অনেক। এখনকার কলেজ ক্যাম্পাস হচ্ছে অনেক বড়, অনেকগুলি বিল্ডিং আছে। আমাদের সকালে হ্যারিংটন ভবনটা ছিল, হ্যারিংটন ভবনের ঠিক পেছনে আমরা যে করিডোরটা ইউজ করি, হ্যারিংটন ভবন থেকে গাঙ্গুলি ভবনে যেতে তুমি বুঝবে, ওই যে আমাদের রুবেনদার রুমের পাশে সিঁড়িটার পাশ যেটা করিডোর যেখানে আছে, ওটার পরেই ছিল আমাদের একটা নামাজ ঘর ছিল, যেটা আমাদের এখন আমাদের ফিজিমের সামনে বাম দিকে কোনায় ছিল। ওর রাস্তাটা সোজা চলে গেছে একেবারে অডিটোরিয়ামে। তুমি খেয়াল করে দেখবে, যদি লাইন করে পুরোটা দেখবে অডিটোরিয়াম গেট, ওটা ছিল অরঙ্গজ অডিটোরিয়াম। অডিটোরিয়াম আগের জায়গাতে ছিল, দুই পাশে মাঠ ছিল, বাম পাশে এখন ডান দিকে যে মাঠটা ছিল সেটা আছে, আর আর ডান দিকে মাঠের পাশে যেখানে আমাদের ইটা আছে কি বলে ফাদার টিম ভবন, সেই টিম ভবনে ছিল আমাদের ক্যান্টিন, ঐতিহ্যবাহী ক্যান্টিন। তো সেই ক্যান্টিন ছিল, আর এই ছিল আমাদের ক্যাম্পাসের। আর পেছন দিকে তো মাঠ, মাঠের পরে অনেক স্কুল, একটা স্কুল ছিল। তো এই ছিল পুরোপুরি গন্ডিটা। আর আমাদের সময় কখনো যে বর্ষার জন্য বৃষ্টিতে ভিজে পানি জমে গেছে, এইটা আমরা কখনো কোনোদিনও পাইনি। আর আমাদের সময় টিচার যারা ছিল, কলেজে ঢোকার পরে যেটা হয় কি, গন্ডির থেকে বের হয়ে যাওয়ার পরে খুব ভয় পেয়েছিলাম কলেজে গিয়ে। বিশাল বড় একটা জায়গা, বিশাল অনেক স্টুডেন্টরা, যেটা আমি সবসময় এখন এই ফিলিংসটা সবাইকে আমি দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা আসলো, তাদের জ্ঞান অনেক ভালো, কেউ একটু ভয় পাচ্ছে আমার মতনই, কেউ ভয় পাচ্ছে, খুব স্মার্ট। এই মিক্সচারের মধ্যে তখন আমরা ঢুকে গেলাম। নতুন বন্ধু, বড় একটা বিষয়, পাশে যে বসছে তাকে আমি চিনি, স্কুলে হয়তো 10 বছর একসাথে পড়ে আসছি, এর পাশে যে একদম নতুন, সেও নতুন আমিও নতুন। তো মজা হচ্ছে, আমার প্রথম যে বন্ধুটা পেলাম ববি নাম, আমি ওই যে আমাদের প্রথম মনে আছে নিশ্চয়ই তোমাদের, ওই যে রোল নাম্বার ডেকে খুঁজতে হয়, ঘুরে 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 1 2 3 করে আমরা ঘুরে ঘুরে খুঁজে আসি। আমি সব খুঁজছি, আমার ওর ফ্রেন্ডটাও খুঁজছে, খুঁজে খুঁজে মধ্যে একটা কথা বললাম যে পাশাপাশি হয়ে গেছে আমাদের। যাক, আমরা দুজন পাশাপাশি বসলাম, আমার রোল নাম্বার 115 ছিল, ওর 114 ছিল। তো পাশে বসলো ববি। তো আমরা দুজনে, তো ওর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। তারপরে ওর সাথে একটা কথাবার্তা বললাম, তারপরে প্রথম ক্লাস শুরু হলো। ওরে বাবা, এ তো মহা একটা বিষয়। তখন মানে প্রথম দিনই ভয় পেলাম, কারণ হচ্ছে আমাদের এসি দাস স্যার ছিলেন, অমর চাঁদ দাস তোলাদার। আমি প্রথমে কিন্তু গ্রুপ 1 ভর্তি মানে হয়েছিলাম, পরে আমি বায়োলজি না নেওয়াতে আমি স্ট্যাট গ্রুপ ছিল 7-এ গিয়ে স্থান দিই। তো গ্রুপ 1-এ যখন ছিলাম তখন প্রথম ক্লাসে বোধহয় আমাদের ছিল অমর চাঁদ দাস স্যার, এসি দাস স্যার ছিল, কেমিস্ট্রি ক্লাসে। ওরে বাবা, জিজ্ঞেস করতে চাইলো যে তার ক্লাসে ওই পিরিয়ডিক টেবিলটা মুখস্থ বলতে হবে, সবাইকে শিখে আসতে হবে। এবং মুখস্থ হচ্ছে মনে করে না, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এইভাবে না, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এইভাবে বলতে হবে আর কি, মানে এক টানে বলতে হবে, এক নিঃশ্বাস যতটা বলা যায়, তাহলে সে পারে, নাইলে পারে না। হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এটা পারে না, পারতে হবে স্মুথলি স্পিডে এক টান দিয়ে বলতে হবে। তো তখনই ভয় পেয়ে গেলাম, আরে বাবা এত এইভাবে পড়তে হবে। তারপরে আমাদের ফিজিক্স ক্লাস নিয়েছিল প্রথম দিকে, আমি গ্রুপ 1-এর কথা বলছি, গ্রুপ 1-এর প্রথম ফিজিক্স ক্লাসে নিয়ে দিতে আসলো আমাদের জেএস পিসাতো, ফাদার পিসাতো, তখনকার প্রিন্সিপাল ছিলেন। হ্যাঁ, পিসাতো ফাদার তো আধো বাংলা আধো ইংলিশে কথা বলেন। তো আমরা কিছু কিছু বুঝতে পারতাম, কিছু কিছু বুঝতে পারতাম না, মাত্র পড়তে যেত। ওই জন্য যন্ত্রপাতি নিয়ে আসতো, খুব মজার একটা জিনিস ছিল, দেখাতো, মানে এক্সপেরিমেন্ট গুলি সামনাসামনি দেখাতো, ফিজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট গুলো দেখিয়ে ফিজিক্সে বোঝানো, সেটা চেষ্টা ছিল অনেক ভালো, খুব সুন্দর করে করতো, ম্যাথ করাইতো, অঙ্ক করে দিত, সমস্ত কিছু। এই গেল। তারপরে বণিক স্যারের কথা বলি, এসে সুন্দর একটা গোল আঁকতো, ইটস আ নাইস থিং। এটা তুমি যে বায়োলজি টিচার স্যারকে জিজ্ঞেস করো যে বণিক স্যারের গোলটা কিরকম ছিল, যে কোনো আমাদের এক্স নর্ডেমেন্টে জিজ্ঞেস করো যে এক টানে কিভাবে একটা গোল হতে পারে, এত সুন্দর একটা গোল হতে পারে, আর কথা বলতে বলতে ছবি আঁকা হয়ে যাচ্ছে, এটা ট্রিমেন্ডাস একটা বিষয় ছিল। তারপরে ছিল হচ্ছে আমাদের
আরেকটা প্রথম ক্লাস পেয়েছিলাম, এটা ওনারা তো লিজেন্ড, আমি যাদের কথা বলছি তারা সব লিজেন্ড নর্ডেন কলেজে। যেমন আমাদের, আমি এখানে সময় কিন্তু বেশি নিচ্ছি, ঠিক আছে, না সমস্যা স্যার, নেই তো? না স্যার, কোনো সমস্যা তারপরে নেই। যেমন ছিল আমাদের প্রথম ক্লাস পেয়েছে, বাংলায় ক্লাস ছিল আমাদের গরিব নিয়াজ স্যার। উনি ছিল তখন নামকরা বাংলার শিক্ষক। এবং আমি আগেই বলেছিলাম, আমরা আমরা ৮ ভাই বোন, আমরা ৫ ভাই ৩ বোন। আমাদের ৫ ভাই কিন্তু নরডেমের ছাত্র। আমি সবার শেষে, আমি সবার ছোট। আমার বড় ভাইও পড়েছে, আমার মেজো ভাই, সেজো ভাই, ইমিডিয়েট বড় ভাই, তারপরে আমরা। আমরা লাস্ট ৩ ভাই প্রায় পিঠে ছিলাম, একদম পিঠাপিঠি ছিলাম। তো আমি যেতে যেতে হয় যে আমি অনেক কিছু জানতাম যে স্যার ক্লাস নেই, স্যার ক্লাস নেই, তাদের সম্পর্কে ধারণা ছিল। গরিব নওয়াজ স্যারের ক্লাস, বাংলা ক্লাস শুনে মনে হয়েছিল অদ্ভুত। এখনো কানে বাজে। মানে এত সুন্দর করে বর্ণনা দেওয়া একটা গল্পের শুরুটা করা, এবং ক্লাসের প্রথম ক্লাস, আমি পরের ক্লাসের কথা বলছি, প্রথম ক্লাস সুন্দর করে আমাদের লাইফটাকে বলা, নর্ডেন কলেজে কেন পড়ছি, কি জন্য পড়ছি। এবং আমি এখন সেই ওয়ার্ডটা ইউজ করি কিন্তু, যেটা হচ্ছে যে বলেছি তোমাদের হাতে সময় কিন্তু অনেক কম। লাস্ট এই ওয়ার্ডটা, তোমাদের হাতে সময় কিন্তু অনেক কম। এই কথাটা আমি আমার ক্লাসেও ফার্স্ট ক্লাসে বলি, এখন যে কোন জায়গায় আমি কথাটা বলি। এই যে সময়টা এত সুন্দর করে আমার কানে এখনো বাজে স্যারের কথাটা। এবং তারপরে স্যার অসুস্থ হয়ে গেছে, ২-৩টা ক্লাস পরে স্যার অসুস্থ হয়ে পড়ে, আর ক্লাস নিতে পারেননি, রিটায়ার করে ফেলেছেন। তো এটার কথা মনে আছে। তারপরে আর ক্লাস পেয়েছিলাম, আমাদের গাইডেন্স ছিল টেরেন্স স্পিনারু স্যার। আমাদের সময়কার যদি কাউকে জিজ্ঞেস করো সবাই বলবে যে, কারণ আমাদের সময়ে যেমন এখন ফাদার সুশান্ত আছেন, তখন টেরেন্স স্যার ছিলেন ইংলিশের টিচার, উনি আমাদের ইংলিশে ক্লাস নিতেন। উনি সুন্দর ইংলিশে ক্লাস নিতেন, নাইস ক্লাস নিতেন। তবে টেরেন্স স্যারের একটা বিষয়টা ছিল যে এখন যেরকম গাইডেন্স ঠিক সেরকমই ডিসিপ্লিনে তো নর্ডার্ন কলেজে এদিক ওদিক হয়নি, এক আগের মতনই আছে বা চেঞ্জ হয়েছে, কিন্তু মানে জিনিসটাকে মানে হালকা করে বিষয়টা হয়নি, এখন আগে করা হয়েছে বা যেরকম হয়েছে একই রকমের আছে ডিসিপ্লিন। তো টেরেন্সের ছিল একটা আমাদের কাছে একটা মূর্তিমান, একটা ভয়ঙ্কর একটা স্যার আর কি আমাদের কাছে। টেরেন্স স্যারের নামটা শুনেছি আসছে, পুরো ক্লাস ঠান্ডা হয়ে যেত, সব পুরো ডিপার্টমেন্ট, পুরো রোড, পুরো কলাম, পুরো বারান্দা সবকিছু ঠান্ডা হয়ে যেত। মানে টেরেন্স স্যার আসছে শুনলে খালি, এরকম আর কিছু না, ঠিক আছে। তো উনি ওনার মানে খুব যে কিছু এরকম সেরকম কিছু না, কিন্তু ওনার যে গাম্ভীর্য, তার যে চলাফেরা, তার যে মুভমেন্ট, মানে অ্যাটিচিউড, দেখা, চেহারা, তাকানো, মানে সেটা দেখে সবাই অর্ধেক, আমরা সবাই মানে ভয়ের সবাই অর্ধেক। তারপরে কি বলবে না বলবে সেটা বললো সে। আবার উনি ওরকম ছিল না যে দেখলে মা ধরতে, সেটা না, কিন্তু ওনার যে অ্যাটিচিউডটা ছিল, যে দাঁড়ানোর যে ভঙ্গিটা ছিল, স্টাইলটা ছিল, সেটা দেখে সবাই অর্ধেক হয়ে যেত। তো এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তোমাকে বলি, টেরেস স্যারকে আমি যেরকম ভয় পেতাম সেরকম, আমি যখন চাকরিতে ঢুকি 1999 জুলাই মাসে, টেরেস স্যার তখনও গাইডেন্সে আছে। আমি কিন্তু তখন পর্যন্ত মানে তার ২-৩ বছর তাকে পেয়েছিলাম আমি, তখন একই রকম ভয় পেতাম, আগে যেরকম ভয় পেতাম ঠিক সেরকম ভয় কিন্তু তখনও পেতাম। তারপরে এই গেল টেরেন্স স্যারের ক্লাস। তারপরে ছিল আমাদের প্রমিলা মিসের বাংলা ক্লাস। তারপরে আমাদের বিখ্যাত মুক্তার স্যারের ক্লাস পেয়েছি। মুক্তার স্যার নিয়ে অনেক আমাদের কথাবার্তা হয়, মুক্তার স্যারের। তারপরে ফিজিক্সে আমাদের সুশান্ত স্যারের ক্লাস পেয়েছি, বদরুল স্যারের ক্লাস পেয়েছি। তো মানে অদ্ভুত কিছু, আমি সবার নাম মনে করতে পারছি না, বলছি না, কিন্তু সবার কথাই বলছি, যারা এক একটা লেজেন্ড ছিল আর কি, মানে এত সুন্দর করে ক্লাস নিত। আর ব্যাপারটা হচ্ছে নর্ডেমের লাইফের ব্যাপারটা হচ্ছে, প্রথমত যে আমাদের সিঙ্গারার জন্য দৌড়াদৌড়ি, সেটা আমাদের সময় ছিল। ছুটি হলে দৌড় দিকে সিঙ্গারা দাও, তারপরে এই যে বেতন দেওয়ার জন্য লাইনে জোর করে দাঁড়ানো, এইগুলি কিন্তু আমার নর্ডেমের মনে হয় একেবারে ঐতিহ্য, একদম লাগানো আছে সবকিছু, একেবারে একই রকমের আছে, যে এগুলি চেঞ্জ হয়নি আমাদের। আর ক্লাসে দুষ্টামি যদি আমি বলতে চাই, তোমাদের বিষয়টা হচ্ছে তোমরা এখন খুব ডিজিটালাইজ হয়ে গেছে, হ্যাঁ, মানে দুষ্টামি তোমাদের মোবাইলের ভিতরে ঢুকে গেছে। আমাদের সময় তো মোবাইল ছিল না, আমাদের সময় আমরাই হচ্ছে ডিজিটাল মানে এই নতুন নতুন উদ্ভাবন, দুষ্টামি উদ্ভাবন করতাম আর কি দুষ্টামি উদ্ভাবন করতে সেটা বলা যাবে না, সেটা শেখাতে চাচ্ছি না, কিন্তু দুষ্টামি করতাম, এটা সত্যি কথা। এত নিয়ম শৃঙ্খলার মধ্যে, এর মধ্যে দুষ্টামিটা কিন্তু স্যাররা কিন্তু অত কড়া ভাবে দেখতো না। হ্যাঁ ঠিক আছে, দুষ্টামি করছে, ওকে, কিন্তু মানে ক্লাস তো করতেই হয়, অনেকগুলো ক্লাস তো ভালো মতনই ক্লাস হয়, 100% ভালো ক্লাস হয়। তো সেই মধ্যে ছোটখাটো দুষ্টামি করাটা একটা একটা আর্ট ছিল, অনেকেই করতো, সাহস করে করতো, যারা সাহস করে করতো ধরা খেলে তো বুঝোই আমার নর্ডার্ন কলেজের ধরা পেলে তো সমস্যা, কিন্তু ওর মধ্যে যে করাটা, মানে আমরা বলি যে চান্সটা নেওয়া, এটা খুব মানে আমাদের কাছে সেই সময়ের জন্য আনন্দই ছিল। আর তারপরে হচ্ছে আমাদের আমাদের স্যার নাম ভুলে গেছিলাম, বিদ্যাসাগর স্যার কেমিস্ট্রি পড়াতেন, খুব ভালো পড়াতেন। ঘো স্যার ছিলেন, ঘো স্যারকে পেয়েছি। তো এরকম ক্লাসের বিষয়টা ছিল আগের মতনই। আর
কুইজ আগের মতনই ছিল, তবে কুইজ অনেক চেঞ্জ হয়েছে, এখন এখন অনেক ড্রাস্টিক চেঞ্জ হয়েছে, ফরমেশন চেঞ্জ হয়েছে, ডে চেঞ্জ হয় নাই, সংখ্যা চেঞ্জ হয় না, কিন্তু ফরমেশন হয়েছে। ফিজিক্স ল্যাবের কথা, মেকআপের কথা তোমরা বলো, আমাদের সময় মেকআপ ছিল, আমার খাতাও ছিঁড়ে ফেলেছিল, সেটাও আমার মাথায় আছে, আমরা জানি যে আমার খাতাও ছিঁড়ে ফেলেছে কোনো সময়, করে স্যার পুলিশ আরো ছিঁড়ে ফেলেছে, বা প্র্যাকটিক্যাল মেকআপ দিয়েছে, পুরো দল জুড়ে মেকআপ খেয়ে আস্তে 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 বেরিয়ে গেলাম। তারপরে সল্ট মিলানো, কারো সল্ট মিলে এটা মিলে এটা মিলে না, এটা মিলে এটা মিলে না, হ্যাঁ। তারপরে সল্টের অ্যাসিড হাতে পড়ে যাওয়া, হাতে একটু পুড়ে যাওয়া, হ্যাঁ। তারপরে এরকম টাইট্রেশনের মিলানো জোর করে, তারপরে হয় না, মিলে না, এরকম। তো এরকম যে ঘটনাগুলি ছিলই, এরকম ঘটনা ছিল। আর তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে পার্থক্য অনেক, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই কালচারটা মনে হয় একই রকমের। আমাদের ভেতরে যে কালচারটা আছে, নর্ডার্ন কলেজের ভেতরে ঢুকলে যে কালচারটা আছে, ঐতিহ্যগতভাবে যে সংস্কৃতিটা আমার ভেতরে আছে, ডিসিপ্লিন, ভালো করে পড়াশোনা করা, স্যারদের মোটিভেশন দেওয়া, তারপর ছেলেরা নতুন নতুন স্বপ্ন দেখা, এবং যারা একটু পেছনের সারির ছাত্র ছিল, এখানে এসে যুদ্ধ করে আবার সামনের দিকে ধাক্কায় ধাক্কায় সামনের দিকে চলে আসা, তারপরে বুয়েট মেডিকেলে ভর্তি হওয়ার যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, এগুলি সবকিছুই মনে হয় আগের মতনই আছে। সেগুলি খুব বেশি আমাদের চেঞ্জ হয়নি, স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, সংখ্যা বেড়েছে, ছাত্র সংখ্যা বেড়েছে, দালানের সংখ্যা বেড়েছে, কিন্তু আমার মনে হচ্ছে ওই যে ঐতিহ্য যে বিষয়টা, আমি বলি এটা কালচারই বলছি, কারণ সবকিছু কালচার, শিক্ষা বলো, ডিসিপ্লিন বলো, ফাদারদের মোটিভেশন বলো, ফাদাররা যে আগে যেরকম ছিল কাজ করার জন্য আগ্রহী ছেলেদেরকে সবসময় চোখে চোখে রাখা, তাদের ভালো করে দেখা, তাদেরকে ইন্সপায়ার করা, সেই বিষয়গুলি সব আগের মতনই আছে। সময় পাল্টেছে, হয়তোবা ধারাটা ভিন্ন হয়েছে, কিন্তু বিষয়গুলি সব একই রকমের আছে। স্যার জেনে খুবই দারুণ লাগলো স্যার। আর এই বিষয়টি যে আপনাদের পরিবারের সব ভাইয়েরা নটরডেমিয়ান, স্যার খুবই আমার দারুণ আব্বা, লাগলো স্যার। আমার আব্বা সহ। ও স্যার, খুবই দারুণ স্যার, খুবই দারুণ। স্যার, কলেজ লাইফ পার হওয়ার পরে ঢাকা ভার্সিটি যখন আপনি ভর্তি হলেন স্যার, ভার্সিটি জীবন তো যথেষ্ট বড়। স্যার, ভার্সিটি জীবনের মাঝে এমন কোনো ঘটনা স্যার যেটা স্যার আপনার কাছে মনে হয় যে আপনার লাইফ চেঞ্জিং ইভেন্ট টাইপের, বা এই ধরনের কোনো ঘটনা ভার্সিটি জীবনের? না, ভার্সিটি জীবনে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে আমি আসলে প্রথম থেকে আসলে আমি ওই আমাদের বাসার ক্ষেত্রে আর পরিবারের ক্ষেত্রে, পরিবারের বিষয়টা তো প্রধান, পরিবারের বিষয়টা ক্ষেত্রে পরিবারের সবাই ছিল আসলে সেভাবে কালচারের বিষয় নিয়ে খুব ছিল আর কি, সাংস্কৃতিক বিষয় নিয়ে খুব আগ্রহ ছিল, বাসায় বোন গান গাইতো, ভাই তবলা বাজাতো, তো ওরকম আর কি, ভাই বোন নাচ করতো, সব মিলে আমার ভেতরে যেটা হচ্ছে ইউনিভার্সিটি ঢোকার পরে আমি আগে থেকে আমি যখন স্কুল থেকে আমি কলেজে ঢুকি, তার মাঝে আমি আবৃত্তি চর্চায় যুক্ত হই। আমার আমার গ্রুপ কথা আবৃত্তি চর্চা কেন্দ্রে আমি যুক্ত হই, ঢাকা ইউনিভার্সিটির সংগঠন। তো তারপরে কলেজ পার হয়ে যাওয়ার পরে তার সেখানে আরো বেশি ভালো হলে ইনভলভ হই। তো ঢাকা ইউনিভার্সিটি যে বিষয়টা সেটা হচ্ছে আরো বৃহৎ পরিসর, তোমরা গেলে বুঝবে আর কি। মানে মানে সেখানে কম্পিট করা তো আরেকটা বড় বিষয়, কারণ সবাই পরীক্ষা দিয়ে ভালো ভালো ছাত্ররা আসে, তারপরে সব রকমের ছাত্ররাই আসে, তো আসার পরে সেখানে আবার একটা কম্পিটিশনের বিষয় আছে, সেই বিষয়টা আছে। তারপরে পড়াশোনা তো ফাস্ট, অনেক পড়াশোনা, সাবজেক্ট মনে হয় কম, ইন্টারমিডিয়েট মতন না, কিন্তু পড়াশোনার লেভেলটা তো অনেক হাই। টিচাররা হচ্ছে যেটা হয় ঢাকা ইউনিভার্সিটি স্যাররা টিচাররা আমাদের কলেজের লেভেল মতো না, সবকিছু সলভ করে দিচ্ছে, সবকিছু করে দিচ্ছে, সবসময় তাদের কাছে যাওয়া যাচ্ছে, সেরকম না। এবং তোমরা তোমরা ফিল করবে আসলে, আমি যেটা বলি সবসময়, নর্মাল কলেজ থেকে যাওয়ার পর ইউনিভার্সিটি যাওয়ার পর যে গ্যাপটা, আরেকটা জিনিস ফিল করবে যে এক একজনের স্যারের পড়া বুঝতে পারছো, কারো স্যারের পড়া বুঝতে পারছো না, কিন্তু সেখানে আবার যাওয়ারও উপায় নাই, তারা বইয়ের নাম বলে দিচ্ছে, সে বই ঘেটে ঘেটে নিজে নিজে পড়াশোনা করতে হচ্ছে। তারপরে পরিবেশ, আর যদি কেউ হলে থাকে সেটা আরেকটা পরিবেশের বিষয় আছে। তারপরে হচ্ছে এই এত বড় বড় স্যাররা সামনে পিছু ঘোরাফেরা করছে, থমথমা ভাবও কিন্তু আছে, বড় বড় স্যার করে। তারপরে ক্লাস, আর আমাদের ফিজিক্স হচ্ছে আমাদের একটা লিজেন্ড বলি আমরা, সেটা হচ্ছে P24 একটা রুম আছে, যেখানে ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হয়। এটা ফিজিক্স যারা পড়ে সবার কাছে P24, এটা হচ্ছে গ্যালারি একটা, ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস শুরু হয় ওখান থেকে। এবং ক্লাসে ঢুকলেই মনে হচ্ছে কেন আসলাম, কেন পড়তে আসলাম, এটা মনে হয়। আর এটা হচ্ছে পরীক্ষার হল, কার্জন হলে পরীক্ষা হল, মানে তুমি ধরো সমস্ত কনফিডেন্স নিয়ে পড়াশোনা, আমার যেটা মনে হচ্ছে, সবার নাও হতে পারে,
যখন ওই দরজার ভেতর দিয়ে ঢুকি, বিশাল বড় একটা দরজা, সুন্দর কারুকাজ করা, ভেতর দিয়ে ঢুকলাম পরীক্ষা দেওয়ার জন্য, গিয়ে সব ভুলে গেলাম। কারণ পরীক্ষা হলটা হলের মতন বিশাল বড় একটা পরীক্ষা হল, একেবারে সব এদিকে নিচে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, উপরে আরেকটা সাবজেক্ট, চারিদিক দিয়ে খালি পরীক্ষা হচ্ছে, বড় বড় সাটা ঘুরেফেরা করছে, মানে খুব ভয়ঙ্কর একটা কিছু। আর চেঞ্জের বিষয়টা হচ্ছে ওখানে গিয়ে নতুন বন্ধু পেলাম, আবার একটা বন্ধুত্ব, একটা হাতছানি আসলো, বন্ধুত্ব পেলাম, বন্ধুদেরকে কাছে পেলাম আবার আমার। এবং বড় বিষয় হচ্ছে মানে আহ সবাই তো অচেনা, সবাই অচেনা, ধরো কেউ কেউ চেনা ছিল, অর্ডিনেট ছিল, দুই একজন ছিল। আলামিন আছে, কত আগামী অনুষ্ঠান আছে আমার, সেখানে আসবে ও। তো আলামিন আমাদের নর্ডেন কলেজের ছিল, ও আমি আর পরে দেখলাম আমরা দুজন নর্ডেমের, ওরা চারজন, আমরা বলতে চারজন কি পাঁচজন আমরা নর্ডেমের ওদের ছিলাম। তো যেটা হয় ওখানে যাওয়ার পরে যে প্রথম দিন আমাদের বোধ হয় সপ্তাহখানেক পরে, আমি ডেট মনে নাই আমার, সেটা হচ্ছে যে মনে হচ্ছিল যে এক সময় যে আমাদের হবে, কি বলে, নবীন বরণ হবে। ইউনিভার্সিটি নবীন বরণ কেমন হয় তো জানি না। তো স্যারা বলো তোমরা ব্যবস্থা করবে, মানে আমাদেরই করতে হবে, নবীন বরণের ব্যবস্থা আমাদেরই করতে হবে, আমরা এই সবকিছু করবো। তো মানে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। তো আমার মনে আছে তখন ব্যানারে আমরা কি লিখবো, সবাই জিজ্ঞাসা করতেছে কি লিখবো কি লিখবো। আমি কাউকে চিনি না, আমি বললাম যে এটা লেখো। মনে আছে, আমরা আবহমান ধ্বংস নির্মাণে। সব তাকাইলো, তারপরে আমারটাই লিখে দিল ব্যানারের মধ্যে, আমার কথাটাই লিখে দিল। এটা মনে আছে যে বললাম, তখন এটা নিয়ে আবার সবাই যে বিকাশকে সবাই চিনে, আমাকে চিনেছে আসলে ওখান ওই পর থেকে। তারপরে আবার সবাই চেনা জানা হইলো, সবাই হলো, তখন মজা করলো, আমাকে মজা করলো যে এটা বলেছিলাম। আর মানে ইউনিভার্সিটি লাইফে আসলে যে দুটো জিনিস দেখা, একটা হলের ছেলেদেরকে দেখ, হলে যারা থাকে, হলের ছেলে মেয়েরা থাকে, আমরা যারা বাসায় থাকি, দুটো পার্সপেক্টিভ টোটালি ভিন্ন। মানে আমরা বুঝি তখন লাইফের স্ট্রাগল জিনিসটা কি, তখন থেকে তো শুরু হয়, তখন থেকে ফিল করা শুরু হয় আর কি, ছেলেরা মেয়েরা সবাই ফিল করে যে আমাকে এই জায়গায় পৌঁছাতে হবে, এটা করতে হবে। এটা অন্য একটা জায়গা, এবং এই জায়গাটা আসলে ব্যাখ্যা কর, যেদিন যায় সেই বুঝবে, সেই ফিল করতে পারবে যে আসলে ওই জায়গাটাতে কি হবে। জি স্যার। স্যার, ক্রিসমাসের সম্পর্কে একটু জানতে চাই স্যার। ছোটবেলায় ক্রিসমাস কেমন কাটাতেন, এখন স্যার ক্রিসমাস কেমন কাটানো হচ্ছে? ক্রিসমাস আসলে আমাদের আসলে মেইনলি ক্রিসমাস বলি, ইস্টার বলি, আমরা আসলে চার্চ বেসড। তো চার্চে তো যেটা হয়, চার্চের প্রার্থনা তো একই রকমের আছে, সবাই একসাথে বাসা থেকে সবাই আগে আব্বা আম্মা ধরে বেঁধে সবাইকে একসাথে আমরা চার্চে যেতাম, সেখান থেকে রাত্রে বাসায় ফিরতে, রাত্রে হতো কি বলে ক্রিসমাস ইভ যেটাকে বলি, 25 ডিসেম্বর 24 নাইটে আমাদের চার্চের যে প্রার্থনা, যে বিষয়টা মূল বিষয়টা সেটা হতো, সেখানে অংশগ্রহণ করেছি সবাই। তারপরে বাসায় এসে ক্রিসমাস ট্রি সাজানো, আগে থেকে ঘরদোর সাজানো, তারপর নতুন জামা কাপড় কেনা, এই বিষয়গুলি সব একই রকমের আছে। তবে এখন যেটা হয়, এখন উল্টো হয় আর কি, আমি আমার মেয়েদেরকে নিয়ে যাই, আমার পরিবারকে নিয়ে যাই, আম্মাকে নিয়ে যেতে হয়। তো এখন উল্টো ঘুরে গেছে, এখন আমি সবাইকে দাওয়াত দিই, সবাই আসে। আগে তো আমার ফ্রেন্ড আমার বাসায় আসতো, আব্বা আমাকে বলতো আমার ফ্রেন্ড 4 জন আসবে, 5 জন আসবে, ওরা আসবে। তো আহ শহরের ক্রিসমাস, আমাদের শহরের ক্রিসমাস আবার মনে হয় না খুব বেশি চেঞ্জ হয়েছে। আগে যেরকম মানুষ হারিয়ে গেছে, অনেক হারিয়ে গেছে, মানে হচ্ছে ভাই বোনরা সব একসাথে এখন নাই। আগে যেরকম মজা হতো, সব ভাই বোনরা একসাথে ছিলাম, তারপরে বড় থাকলো, ফ্যামিলি বিয়ে হলো ভাই বোনদের, তো আরো আরো মানুষ যুক্ত হলো, আরো বড় হলো। এখন সব যারা বিদেশ চলে গেছে, বাসা খালি হয়ে গেছে। তো এরকম এই ফিলটা আছে অবশ্য, যে এখন একা একা করতে হয় ক্রিসমাসটা, এই। স্যার, থ্যাংক ইউ। স্যার, কবিতা স্যার আপনি খুব পছন্দ করেন স্যার, আমরা জানি। আপনি স্যার অলরেডি মেনশন করেছেন যে আপনার পরিবারের সবাই সংস্কৃতি মনা ছিল এবং অনেকে গান করতেন। স্যার, কবিতার প্রতি আপনার ভালোবাসাটা কিভাবে জেগে উঠলো এবং এর পিছনে কি কোনো ঘটনা রয়েছে? ঘটনা আসলে এটা একটা ট্রানজিশন বলতো, ট্রানজিশন মিনস হচ্ছে যে আমাদের স্কুলের ছাত্র ছিলেন হচ্ছে শিমুল মুস্তাফা, এখনকার ভালো নাম করা আবৃত্তিক একজন। তো শিমুল মুস্তাফা, মানে আমি বলি গল্প হচ্ছে অনেক আগে শিমুল মুস্তাফা, এক সময় আমরা যখন কলকাতায় গিয়েছিলাম, আমি, আমার আম্মা, বড় ভাই, আমার বড় ভাইয়ের ছিল, মানে ফ্রেন্ড ছিল, আমাদের স্কুলে পড়াশোনা করেছে। তো শিমুল মুস্তাফা ভাই আমাদের সাথে কলকাতায় গিয়েছিল, তখন বুঝতাম না কলকাতায় গিয়েছিল কেন, উনি তখন সুনীল গঙ্গোপাধ্যায় বিভিন্ন কবির সাথে দেখা করতে, তখন বুঝিনি, ছোট ছিলাম, বুঝিনি কি হচ্ছে না হচ্ছে বুঝিনি। এই সময় ভাই, আমি তখন ক্লাস 6 বা 7-এ পড়ি,
আমাদের স্কুলে একটা অনুষ্ঠানের জন্য উনি আবৃত্তি শেখাতে আসলেন। তখন আমার বোন ছিলেন। আমার এই ইন্সপিরেশনের মেইন জায়গাটা হচ্ছে আমার আব্বা এবং আমার বোন। আমার বোন ডাক্তার, আমেরিকাতে আছে। তো সেই বোন আবার খুব এগুলি পছন্দ করতো। সুনীল গঙ্গোপাধ্যায়ের বই কিনতো, কবিতার বইগুলি কিনতো আরকি আমার এই বোন। আর আব্বা সবসময় কবিতা পড়তেন। সঞ্চয়িতা করে জোরে, জোরে কবিতা পড়তেন। তো সেটা একটা বিষয় ছিল। তো শিমুল মুস্তফা যখন অনুষ্ঠানটা করার জন্য আমাদের রিহার্সাল দেওয়া শুরু করলেন, তখনই আমার ভিতরে এই জিনিসটা ঢুকলো যে আমি এই জিনিসটা করতে পারি। কারণ পাশে কেউ ভালো ভালো গিটার বাজায়, কেউ তবলা বাজায়, কেউ গান গায়, কেউ নাচ গান, কিছুই পারি না। বললাম ঠিক আছে আমি এটাই করি। তো এটা ইচ্ছা পোষণ করলাম, এটাই করবো আমি। তো এইটা রয়ে গেল। ক্লাস 7 এর পরে উনি শিমুল মুস্তফা আর করালেন না বা আমাদের রেগুলার হয়নি। ক্লাস 8, 9 তো শেষ হয়ে গেল। 10 এ উঠে যখন আমাদের সময়টা 3 মাসের ছুটি ছিল, তখন আমাদের সময়ে এসএসসি এই 3 মাসে, ছুটির 3 মাসে, এসএসসি দেওয়ার পর 3 মাসে ছুটি থাকতো। সবাই তখন কিছু না কিছু করতো, কিছু না কিছু শিখতো। ওই সময় আমাদের এরকম ছিল। ঠিক আছে? তখন আমি কি করব? তখন আমি 2 টা জিনিস করতেছিলাম। এক গিটার শেখা, আর এটা হচ্ছে কবিতা আবৃত্তি। তো গিটার শেখাটা হচ্ছে আমার ভাই, মানে সবই চেনা জানা আরকি। আমার ফ্রেন্ডের চাচা হচ্ছে লিটন অধিকারী রিন্টু, বাংলাদেশের অন্যতম একজন গীতিকার। তো উনার প্রোগ্রাম করেছে বোধ আমাদের কালচারাল ক্লাব, একটা অনুষ্ঠান করেছে উনাকে নিয়ে, কুমার বিশ্বজিতের জন্য প্রোগ্রাম ছিল। তো উনি আমার খুব ভালো, উনি হচ্ছে একজন মানে নিবৃত্তচারী বাংলাদেশের গিটার শিক্ষক আর গিটার প্রশিক্ষণ দেয়, মানুষকে শেখায়, কিন্তু খুব নিবৃত্তচারী, খুব বেশি ফ্লারিস্টা জানা যায় না। তো তার কাছে গিটার শেখা শুরু করলাম। তো আমার আব্বা আবার সবসময় উৎসাহ দিত কালচারাল বিষয়টাতে, ওর আব্বা মা দুজনেই। তো গিটার শিখতে শিখতে তবে একদিন মনে হলো টিএসসি গেলাম বন্ধুদের সাথে ঘুরতে। আহ, তখন দেখা যায় একটা পোস্টার দেখলাম, পোস্টারে কবিতা বা কার কার প্রশিক্ষণ দিবে, অনেক পোস্টার। তখন টিএসসিতে খুব ভাইব্রেন্ট ছিল এই বিষয়টা, যে আবৃত্তি শেখার বিষয়টা, উচ্চারণ শেখার বিষয়টা। তো গেলাম, দেখে একটা সামনে একটা পোস্টার পড়লো, নামগুলি দেখে আমার পছন্দ, নামগুলি সবাইকে যে চিনতাম তা না, নামগুলি পছন্দ, ঠিক আছে এখানে করা যায়। সেই কথার জন্য পরীক্ষা দিলাম। তো তখন আবার মজার বিষয় হচ্ছে, এটা হচ্ছে খুব মানে অদ্ভুত একটা বিষয়, 90 গণ আন্দোলন চলছে। তোমরা তো জন্ম হয়েছে তখন, তোমাদের নামও নয় না, কথা হয়নি। 90 গণ আন্দোলনের সময়, তখন আমিও তো ছোট, মানে এসএসসি দিলাম মাত্র। তখন বাইরে বের হওয়াটা খুব টাফ, আমাদের একা একা যাওয়াটা, যেখানে যাওয়াটা। তো সেখানে ফর্ম ফিল আপ করে আমি ভর্তি হলাম। তো ভর্তি হওয়ার পরে বোধহয় 1 মাস কি 2 মাস ক্লাসও করলাম। তখন ক্লাস করার পর একসময় যে আন্দোলন খুব তুঙ্গে, যখন একবার দৌড়ানি খেলাম আর কি, ওই যে পুলিশের সাথে ছাত্রদের দৌড়াদৌড়ি হলো, মারামারি হলো, তখন সে তারপর থেকে আবার বন্ধ হয়ে গেল, আর গেলাম না। পরে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে ওখানে উত্তীর্ণ হলাম, ওখানে তারপর থেকে গেলাম, গ্রুপেই থেকে গেলাম। তো নর্ডেন কলেজে যখন ঢুকলাম, তো সেই 2 বছর কিন্তু আমি আবার ইরেগুলার ছিলাম গ্রুপে, মানে ঠিক মতো যেতে পারতাম না। যেটা তোমরাই জানো, নর্ডেন কলেজে পড়লে এই কাজগুলি করাটা একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, তারপরও যে করিনি তা না, তারপরও ফাঁকে ফাঁকে গিয়ে অনুষ্ঠান করতাম, রিহার্সাল করতাম, যতটুকু পেরেছি তত করেছি। ইউনিভার্সিটিতে গিয়ে এটা পূর্ণাঙ্গভাবে ভালোভাবে যুক্ত হয়ে কাজটা করতে পেরেছি। এই তো। স্যার আমাদের মাঝে একজন জানিয়েছেন যে স্যার আপনার কবিতা আবৃত্তি আমাদের অনুপ্রাণিত করে। ভালো থাকবেন স্যার, আপনার ক্লাস মিস করছি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার এবারে আমাদের স্যার দ্বিতীয় রাউন্ডে চলে আসতে চাই। দ্বিতীয় রাউন্ডটা হচ্ছে স্যার পারসেপশন। স্যার এখানে স্যার আর কি আমরা বিভিন্ন ইস্যুস নিয়ে একটু কথা বলবো স্যার, আপনার মতামত জানতে চাই স্যার এই ধরনের বিভিন্ন ইস্যুসে। স্যার প্রথম প্রশ্নটি হচ্ছে, স্যার আমাদের দেশে দেখা যায় যে ক্লাস 8 পর্যন্ত সবাই মেইন স্ট্রিম পড়াশোনা করে, এরপর 9-10-এ ওঠার সময় দেখা যায় যে সায়েন্স, কমার্স বা আর্টস, এই প্রশ্নটা তাদের সামনে চলে আসে যে কোন লাইনে সে পড়াশোনা করবে। তো স্যার এই ধরনের একটা সিদ্ধান্ত ক্লাস 8 থেকে যখন 9-এ উঠছে, তখন স্যার একটা স্টুডেন্টের মাথায় আসলে কোনটা বেশি প্রাধান্য দেওয়া উচিত? না, এখন বোধহয় আমি যতদূর জানি না, আমাদের মনে হয় এখন একটা ইউনিফাইড একটা রুল আসতেছে, বোধহয় 9-10-এর সময় সবকিছু পড়বে, বোধহয় সামনে চলে আসবে। তার আসার আগ পর্যন্ত যেটা হচ্ছে যে আহ, এইটা কিন্তু একটা বড় বিষয় যে আমি সায়েন্স পড়বো না, আর্টস পড়বো না, কমার্স পড়বো। ক্লাস 8-এ উঠে কিন্তু আমাদের অধিকাংশ বাবা মা বা আমি যেটা দেখেছি, ভালো হলে ছাত্র ভালো হলে, ছাত্রী ভালো হলে বাবা মা বলে সায়েন্স পড়তে, একটু খারাপ হলে বলে কমার্স পড়তে, তার চেয়ে বেশি খারাপ হলে আর্টস পড়তে। গ্রেডেশনটা আমরা এইভাবেই করে ফেলি, আমাদের মাইন্ডসেটটা কিন্তু এটাই আছে। ও আর্টস পড়ে, ও সায়েন্স পড়ে, আচ্ছা ও কমার্স পড়ে, মানে একটা গ্রেডেশন যেন আমাদের মানসিকভাবে মাইন্ডসেট করা আছে। কিন্তু আসলে কিন্তু সব সাবজেক্ট কিন্তু ভালো, যে ভালো যদি করতে পারে। এখন অনেকে বলে ও অঙ্ক পারে না, ঠিক আছে আর্টসে দিয়ে দাও,
কমন ঘটনা, অঙ্ক পারে না, অঙ্ক পছন্দ করে না, আর্টসে দিয়ে দাও। আসলে সেটা না, আসলে সেটা হচ্ছে মানে এটা আসলে আমাদের কালচারটা সেভাবে তৈরি হয় না। এটা আমি কাউকে দোষ দিচ্ছি না, আমাদের কালচারটা তৈরি হয় নাই। এখন পর্যন্ত মনে হয় আমাদের কালচারটা তৈরি হয় নাই। কারণ কেউ যদি পছন্দ করে যে আমি আর্টস পড়বো, তাকে যদি ভালো ছাত্র হয়, ইম্পসিবল, তার সে যদি খুব ভালো ছাত্র হয়, তার জন্য ইম্পসিবল, তাকে সায়েন্স নিতেই হবে। বাসা থেকে যেভাবে হোক, স্কুল থেকে ধরে বেঁধে বেঁধে, তুমি ভালো ছাত্র, তুমি কেন আর্টস নিবা, তুমি সায়েন্স নিবা, ওরা জোর করে ধরেও সায়েন্সে দিয়ে দেয়, তাই না? তো বিষয়টা হচ্ছে যে আসলে এই পারসেপশনটা আসলে চেঞ্জ না হলে আমার কথাটা আসলে আসবে না। কারণ হচ্ছে এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। কারণ যদি ইউনিফাইড হয়ে যায়, নো প্রবলেম, দ্যাটস এ গুড থিং। সবচেয়ে ভালো হবে ইউনিফাইড, সবাই এক জিনিস করবে। আমার হচ্ছে পারসেপশন হচ্ছে সবাইকে এখন যেটা সরকার যেটা করার চেষ্টা করছে, সবাইকে সবকিছু পড়তে হবে, দ্যাটস এ গুড থিং। তাহলে যে বিষয়টা হবে, প্রথম বিষয়টা হচ্ছে যে সায়েন্স আর্টস কমার্স গুলো যেটা হয় কি, সায়েন্সে অনেক কিছু আর্টসের ছেলেমেয়েরা জানে না। নরমালি ধরো ফিজিক্সের ছোটখাটো জিনিসপত্র, বেগ কাকে বলে, বেগ কি, ত্বরণ কি, এই ছোট ছোট এক্সেলারেশন, ভেলোস, এগুলো তো বেসিক জ্ঞান, এগুলি সবাইকে জানতে হবে। ফোর্স, এগুলি জানতে হবে। ইকোনমিক্সে যদি বলি আমি, যোগান, মানে প্রোভাইডার, এই যে বিষয়গুলি আছে, চাহিদা, এই যে বিষয়গুলি জানতে হবে। এগুলি ছোটখাটো বিষয়। যেমন কমার্সের বিষয়টা, যেমন ধরো ছোটখাটো হিসাব কিভাবে করতে হয়, আমি বলতে মানে টার্মগুলি জানি না। তো মানে মানে এই যে এগুলি সবাইকে বেসিক জ্ঞানটা যদি এসএসসি তে থাকে, তাহলে সে কিন্তু পরবর্তীতে সে চুজ করতে পারবে যে আমি কোথায় পড়বো, সায়েন্স পড়বো নাকি কমার্স পড়বো নাকি আর্টস পড়বো। তখন সে নিজে সিদ্ধান্তটা নিতে পারবে। আমরা এইটি যেটা করি সেটা হচ্ছে জোর করি। ভালো ছাত্র হলে তোকে তো পড়তেই হবে, মিডিয়াম হলে তাকে এটা পড়তে হবে, এটাকে জোর করে দেওয়া বা আমাদের মাইন্ডসেট করে দিয়ে দেওয়া হয়। আর ইউনিফাইড হওয়াটা খুব প্রয়োজন, তাহলে একটা ছেলে মেয়ে শিখতে পারবে এবং বেসিক জ্ঞানটা তার থাকবে। কেউ যদি এসএসসির পরে গিয়ে পড়াশোনা নাও করতে পারে, তাও তার বেসিক একটা জ্ঞান থেকে যাবে। এবং মানে তার এসএসসি জ্ঞান দিয়ে তারপর ইন্টারমিডিয়েট যখন আসবে, তখন সে তার স্পেসিফিকেশন খুঁজে নিক যে হ্যাঁ, আমি এখন কমার্স পড়লাম, এই সাবজেক্ট পড়বো, সায়েন্স পড়লে সায়েন্স পড়বো, তবে সায়েন্সে যাবো, কমার্সে যাবো, আমি এটা ক্যাপাবল নট ক্যাপাবল, সে তখন নিজেই বুঝতে পারবে। জি স্যার, আমরা আশা করছি যে ইউনিফাইড সিস্টেমটার কথা স্যার আপনি উল্লেখ করলেন, আশা করছি এটা খুব শীঘ্রই আমাদের শিক্ষা ব্যবস্থায় যোগ হবে। স্যার, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার, প্রশ্ন ফাঁসের মতো খুবই ভয়ানক এবং জঘন্য বিষয়ের সাক্ষী হয়েছি আমরা। স্যার, শিক্ষা ব্যবস্থার উন্নতির পথে স্যার এটা কত বড় বাধা হতে পারে? আসলে বিষয়টা আমি বলি, ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে মানে অনেক মানুষ, আমাদের দেশে 16 কোটি জনগণকে, সরকারকে দেখতে হচ্ছে। এখন এই বিষয়টা খেয়াল করতে হবে যে প্রশ্ন ফাঁস তো সবাই করছে না, বা কেউ চাচ্ছেও না। চাচ্ছে কারা? হয়তো আমি 99.9999 করলে 0.0001%-এর মতো, মানে একেবারে নেগলিজিবল, মানে আমরা যেটা ফিজিক্সের ভাষায় যদি বলি, একেবারে কম সংখ্যক। মানে তুমি ধরো 100 জন বসলে হয়তো বা একজনও পাবা না, 1000 জন বসলে তাও পাবা না, তো মানে এরকম, মানে খুবই কম, খুবই কম। তো এই জিনিসটা আসলে আহ যারা করে তারা তো অন্যায় করে, আর যারা মনে করে যেটা করে উঠতে পারবে তারা তো আরো বেশি বড় অন্যায় করে। তো এটা আসলে আমাদের সামাজিক ব্যবস্থাটাকে উন্নত করতে হবে। আমি বলছি না যে পুলিশ দিয়ে, মানে কি বলে, লাঠি সোটা দিয়ে বা ভয় দেখিয়ে, আইন দিয়ে এটা ঠিক হবে। এটা হচ্ছে মানসিকতা, আবার বলছি, মানসিকতা ঠিক করতে হবে। এই মানসিকতা যদি ঠিক না হয় তাহলে হবে না। এটা মেন কারণটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বললাম যে আমাদের একটু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আমি সবসময় কথাটা বলি, আমরা আধুনিক হচ্ছি, ডিজিটাল হচ্ছি, কিন্তু আমরা কিন্তু আসলে আমাদের ভেতরে কিন্তু সেই পুরোনো জিনিসপত্র আমাদের ভেতরে জিনগত বৈশিষ্ট্যগত মনে হয় রয়ে যায়। হ্যাঁ, ওই যে আর্টস কমার্স সায়েন্সের কথা বললাম, আব্বা মা চিন্তা করে, বাবা মা চিন্তা করে ভালো ছাত্র কেন সে আর্টস পড়বে। ঠিক সেরকম যে ভালোই করতে হবে, আমার ছেলে মেয়েদেরকে খুব ভালো করতে হবে, ফার্স্ট হইতে হবে, সেটা থেকে মুক্ত করতে হবে। ভালো করে পড়াশোনা করতে হবে, পড়াশোনায় তাকে তাকে তার জায়গায় নিয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। এই যে জিপিএ 5 পাইতে হবে, গোল্ডেন পাইতে হবে, মেডিকেলে পড়তেই হবে, এই যে তখন যেটা মানে এই আকাঙ্ক্ষাটা এত তীব্র থাকে, তখন হৃদয়ের জ্ঞানটা শূন্য হয়ে যায়। ঠিক আছে, আমি বলছি সবার জন্য হচ্ছে না, খুবই কম পার্সেন্টেজ, কিন্তু এটা শূন্য হয়ে যায়। যে কোনো প্রকারই হোক, সে চায় যে আমি এখানে ভর্তি হইতে, হয় সে চায়, স্টুডেন্ট চায়, অথবা তার বাবা মা চায়, অথবা মানে কেউ চায়, চাওয়ার ফলে জিনিসটা হয় কি, তখন সে ওই জায়গায় ধাবিত হয়। আমরা স্টুডেন্ট যদি মনে করি না আমি কোশ্চেন দেখবো না, তাহলে তো লাগবে না, তো প্রশ্ন ফাঁস হওয়ার দরকার নেই। বাবা মা যদি চায় না আমার ছেলে মেয়ে সুস্থভাবে পরীক্ষা দেবে, যা কপালে আছে, যা তার যোগ্যতা, সে অনুযায়ী সে পারবে,
তাহলে তো প্রশ্ন পাস হবে না। আরেকটা বিষয় হচ্ছে সমাজের সচেতনতা বৃদ্ধি করা। কোশ্চেন ফাঁস হয়েছে, ওকে আমি দেখবো না। ফোনে আসছে, ওকে আমি দেখবো না। আমাকে প্রলোভন দেখাচ্ছে, আমি করবো না। এটা হচ্ছে নিজস্ব কাজ। আইন দিয়ে, লাঠিসোঁটা দিয়ে বা দিয়ে সব গভর্নমেন্টের প্রেশার এটা হবে না। কারণ হচ্ছে এটা আমি মনে করি সবসময় মানে সরকারকে আমাদের সাহায্য করতে হবে, আমাদের সচেতনতার সরকারকে সাহায্য করতে হবে। তাহলে জিনিসটা ঠিক হয়ে যাবে। মাইন্ডসেট যখন ঠিক হয়ে যাবে, দেখবে তখন মাইন্ডসেট ঠিক করার জন্য আমার কি করতে হবে, ওই বিষয়গুলিকে খেয়াল করতে হবে। মানে আমাদের সমাজ, পরিবার বলি সবাইকে ওই জায়গা ঠিক করতে হবে যে আমার ছেলের যোগ্যতা অনুযায়ী, আমার মেয়ের যোগ্যতা অনুযায়ী সে যেন তার জায়গায় পৌঁছতে পারে। সে সে মেডিকেল চান্স পেলো না, সে এই সাবজেক্টে চান্স পেলো। মেডিকেলে পাইলো না, সে ওই সাবজেক্টে চান্স পেলো। হ্যাঁ, ওকে, তার যোগ্যতা ছিল, সেখানে ভর্তি হতে পারলো, তাহলে কোনো সমস্যা নেই। ইন্টারমিডিয়েটে বা ম্যাট্রিক এসএসসিতে কি লাভ? জিপিএ 5 এর জন্য নিজের সবকিছু হারিয়ে ফেলছি। এটা কোনো মানে বেসলেস একটা কিছু হচ্ছে। এই পাশের কোনো দাম নেই। সে নিজের কাছে সারা জীবন ধরে মরতে থাকবে। মরবে তো মরবে সারা জীবন ধরে তার ভিতরে এই অক্ষমতা, তার এই মানে কি বলে এটাকে, এই মানে মানে কি বলে এটা, অক্ষমতা বলছি, তারপরে তার খারাপ কাজের যে তার যে কষ্টটা তার ভিতরে সারা জীবনই থেকে যাবে। তো আমার মনে হয় আগে নিজেদেরকে এই মাইন্ডসেটটা, এই সচেতনতা বাড়াতে হবে। এক্স্যাক্টলি স্যার। স্যার, বিশ্ববিদ্যালয়ে যখন অধ্যয়ন করার সময় সবাই হয়তোবা নিজের পছন্দ মতো সাবজেক্ট চয়েস করছে, অথবা হয়তোবা ফ্যামিলি প্রেশার বা সোসাইটি দ্বারা ইমপ্যাক্টেড হয়ে সাবজেক্ট চয়েস করছে। স্যার, আমরা সেই বিষয়টা আসবো না, তবে তার পরবর্তী সময়ে যখন একজন ইউনিভার্সিটি থেকে পাশ করে যাচ্ছে, দেখা যাচ্ছে যে স্যার, ক্যারিয়ার যখন কেউ চুজ করতে যাচ্ছে, সে যেই সাবজেক্ট থেকে পাশ করেছে সেই সাবজেক্ট বেস কোনো ক্যারিয়ার হয়তোবা পাওয়া যাচ্ছে না, আমাদের দেশে নাই, অথবা স্কোপ মিলছে না। পরে দেখা যাচ্ছে যে স্যার, সবাই একটা কমন ক্যারিয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। স্যার, এই যে ক্যারিয়ারের স্বল্পতা আমাদের দেশে, এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি হতে পারে? এটা আমরা আমাদের দুটো প্রোগ্রাম হয়েছে সায়েন্স ক্লাবে, কতদিন একটা প্রোগ্রাম হয়েছে, আজকে একটা, আগামীকালকে একটা প্রোগ্রাম যাবে। এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলছি। আসলে প্রথম প্রশ্ন হচ্ছে এই জায়গাতে আমরা পড়াশোনা শিখছি কেন? পড়াশোনা শিখছি খালি মানে চাকরি বাকরি করবো, টাকা পয়সা কামাবো, তা কি? মনে হয় না। পড়াশোনা শিখছি আমাকে ভবিষ্যতের জন্য ফাইট দেওয়ার জন্য, ভবিষ্যতে যেন আমি তৈরি হতে পারি, ফাইট দিতে পারি, যে কোনো সমস্যার জন্য মোকাবেলা করতে পারি। এক, আর হচ্ছে জীবিকাটা আসবে, অবশ্যই জীবিকা আসবে। তবে এই সবকিছু মিলে আমার যেটা মনে হয় যেটা হচ্ছে যে এই পাশ করার পরে আমাদের দেশে সবাই, আমাদের দেশের, আমি মনে করি দেশের দোষটা সবাই দেয়, এই সেটা হবে না, এই যে সেটা হবে না। আমি এটা একদম শুনতে নারাজ। কারণ এটাই নিয়ে আমরা কথা বলছি বারবার যে দেশে কিছু হবে না তা না, দেশে তুমি স্কোপটা তৈরি করো। সবাই আশা করে থাকে আমাকে একটা জিনিস তৈরি করা থাকবে, আমি ওখানে গিয়ে বসবো, আমি কাজ করবো, সেটা না। স্কোপটা নিজেদের তৈরি করতে হবে, তাহলেই ওই যে ক্যারিয়ারের যে সমস্যাটা, সেই সমস্যাটা থাকবে না। আমার দেশের, আমার ফিজিক্স আমি জানি অনেক বন্ধুরা আছে যারা ব্যাংকে চাকরি করছে, ঠিক আছে? তারা কি তার তার পড়াশোনাটা কি বাতিল হয়ে গেল? তা কিন্তু নয়। ফিজিক্স পড়ে সে যদি ব্যাংকে চাকরি করে, সে কিন্তু ক্যালকুলেটিভ যে বিষয়টা আছে, সেন্সটা আছে, সেটা কিন্তু ফিজিক্সের ছাত্রদের বা ছাত্রীদের বেশি। কারণ তারা অনেক কঠিন করে সলভ করে আসছে। যে কোনো প্রবলেম আসলে সেটা সলভ করার একটা ক্ষমতা তাদের মধ্যে আছে। সায়েন্সে যেই পড়ুক না কেন, তার কিন্তু এই ক্ষমতাটা, বা আর্টসে যেই পড়ুক না কেন, কমার্সে যেই পড়ুক না, তার ক্ষমতাটা আছে যে হ্যাঁ, আমি উচ্চশিক্ষা গ্রহণ করেছি, যে কোনো জায়গায় আমি ফাইট দিতে পারবো। আমাদের দেশে অনেকে এখন কাজ করতেছে সফটওয়্যার নিয়ে, কিন্তু বুয়েট থেকে পাস করা না, সিএসসি থেকে পাস করা না, নরমাল ডিপ্লোমা করা, করছে না। এই যে নিজেকে উদ্যোক্তা হতে হবে, নিজেকে তৈরি করতে হবে। মনে করতে পারে যে এইটার তো কোনো স্কোপই নেই বাংলাদেশ, জেনেটিক্স করে বাংলাদেশে কি হবে, মাইক্রোবায়োলজি করে বাংলাদেশে কি হবে। এখন দেখো মাইক্রোবায়োলজি জেনেটিক্স যারা করছে, এই ভাইরাসের সময় তাদের কি দরকার ছিল, আমাদের দেশে যদি ভালো একটা এই জায়গায় স্কোপটা তৈরি হতো। যে আমাদের নামটা ভুলে গেছে, সরি, নামটা মনে করা উচিত ছিল, ভুলে যাওয়া উচিত হয়নি। যে আমাদের ভ্যাকসিন বের করেছে যে বাংলাদেশে, গ্লোবেল থেকে, ওনার নামটা কি, যে ওর নামটা ভুলে গেছে। স্যার, গ্লোবের একটা ফিচার আছে। হ্যাঁ, স্যার, গ্লোব ফার্মেটিক। গ্রো ফার্মার, হ্যাঁ, যিনি বের করেছেন, উনি এত সুন্দর আবেগ দিয়ে কথাটা বলছেন, বের করে কি হবে না হবে সে চেষ্টা তো করেছে, বিশাল বড় একটা চেষ্টা, অর্জন হোক বা না হোক চেষ্টা তো করেছে। এই যে বিষয়টা হচ্ছে যে আমি দেশে, উনি কিন্তু অনেক হাই প্রোফাইল, বিদেশে কাজ করেছে, বাংলাদেশে ব্যাক করেছে। এই যে বিষয়টা, অর্থাৎ নিজেকে উদ্যোক্তার জায়গাটা তৈরি করতে হবে। উদ্যোক্তার জায়গাটা নিজে তৈরি করতে পারে, তাহলে দেখা যাবে ক্যারিয়ার সমস্যা, মানে এই দেশের দোষ, সরকারের দোষ এটা দিবে না। নিজেকে, আমি পড়াশোনা করেছি এই জন্যে যেন আমি আমার
স্কোপটাকে তৈরি করতে হবে। আমি আমার সাবজেক্ট থাকবো, নন সাবজেক্ট থাকার দরকারটা কি? ম্যাথ পড়ে কি সব ম্যাথ টিচার হবে? তা কেন হবে? ম্যাথ টিচার পড়ে সে অনেক কিছু করতে পারে, সে কম্পিউটার সায়েন্স যেতে পারে, সে সায়েন্সে যেতে পারে, সে অনেক জায়গায় তার জায়গাটা খোলা আছে। হ্যাঁ, তো যেমন ইংলিশ পড়ে কি করা যাবে? ঠিক আছে, ইংলিশ পড়ে কিছু না করা যায়, তুমি তো একটা নিজস্ব একটা মানে বাইরে ধরো, আমি দেখেছি একজন লোককে, আমি চিনি একজন লোককে, সে ইংলিশের লোক না, সে ভালো ইংলিশ বলতে পারে, সে কি করলো কি বিদেশিদের ইংলিশ শেখানো শুরু করলো, একটা সেন্টার করে ফেললো, এক কোচিং সেন্টার না কিন্তু নর্মালি বিদেশিদের সে শেখাবে, কি বাংলা শেখাবে, যারা ফরেনার আসছে তারা ওখানে বাংলা শিখতে, হিউজ তার ইনকাম, মানে এই যে ছোটখাটো স্কোপটা তৈরি করে ফেলা কাজ করে, যে আমি কাজ করে। আমার ভাইয়ের একটা ফ্রেন্ড আছে, আমি যত জানি সে বাংলাদেশে চলে আসছে, সে একটা বিশাল বড় কোম্পানি নিয়ে বাংলাদেশে চলে আসছে, তার নিজস্ব একটা বিষয় নিয়ে বাংলাদেশে চলে আসছে, গুগল নিয়ে কি একটা কাজ করবে, আমি অত বুঝি না, কিন্তু সেটা বাংলাদেশে বাংলাদেশে বসে সে কাজ করবে। আরেকজন লোককে দেখলাম যে বাংলাদেশে সে কৃষি পণ্য তৈরি করছে। এই যে বিষয়গুলি আছে, অর্থাৎ আমি তৈরি করতে চাই, আমি যদি পারি স্কোপটাকে নিজেকে তৈরি করতে হবে, পড়াশোনা শেখার কারণটা কিন্তু দুইটা, স্কোপটা নিজেকে তৈরি করতে হবে। আমাকে করে দিবে, আমি সেখানে গিয়ে বসবো, আমাকে সেটা না, কিন্তু পড়াশোনা করার মেইন কারণটা হচ্ছে, এই জন্য আমি সবসময় বলি যে তুমি যদি নিজে চেষ্টা করো, আর এটা হচ্ছে আমাদের একটা জিনিস আমি মনে করি ফিল করতে চাই, সেটা হচ্ছে যে এই ফিলটা ভেতরে আনতে হবে, আমি দেশের লোক, আমার দেশের জন্য কাজ করতে হবে। একটা স্যার গতকালকে বললাম আমাদের অনুষ্ঠানে, আমি জানি না কতজন যায়, ইয়ারে মনে হয় একটা ঢাকা ইউনিভার্সিটি ছেলের পেছনে ৯৫,০০০ টাকা বা ১ লক্ষ টাকা খরচ হয়। হিউজ কিন্তু অ্যামাউন্টটা, একজনের জন্য এত হলে অনেকজনের জন্য হিউজ অ্যামাউন্টটা। পাবলিক ইউনিভার্সিটি পড়তে গেলে যদি এত টাকা খরচ হয় একজন স্টুডেন্টের পেছনে, তাহলে আমরা কত খরচ আমাদের সরকার আমাদেরকে দিচ্ছে। সরকার দিচ্ছে মানে কি? আমাদের দেশের জনগণের থেকে ট্যাক্স নিয়ে সেই জায়গাটা দিচ্ছে। আমাদের গরিব অসহায় লোক গরিব যারা আমরা যারা তারপরে যারা কৃষিজীবী আছে, যারা গার্মেন্টস এর কাজ করে, তাদের কাছ থেকে তাদের ট্যাক্স নিয়ে আমাদেরকে দিচ্ছে। আমরা তার কতটুকু ফিরিয়ে দিচ্ছি? জিনিসটা যদি মাথায় আসে, তাহলে দেখবা যে দেশে ওই জিনিসটা স্কোপটা আমি তৈরি করতে পারবো। ওকে, আমার মনে হয় এটা মাথায় রাখা উচিত, আমি ক্যারিয়ারটা আমাকে তৈরি করতে হবে, আমাকে ক্যারিয়ার কেউ তৈরি করে দেবেন, এটা মাথায় আনতে হবে, তাহলেই এগিয়ে যাওয়া যাবে। তাহলে ওই একই জায়গায় ঘুরবে, খালি চক্র ঘুরবে, আমি আর পারলাম না, বিদেশ চলে গেলাম, আমি বিসিএস দিলাম, বা আমি সরকারি চাকরিতে গেলাম, বা আমি ব্যাংকে ঢুকলাম, একটা যে তখন চাকরিজীবীর যে নেচারটা, সেটা সবসময় মাথায় ঘুরবে, নতুন কিছু, নতুন কোন স্কোপ তৈরি হবে না। জি স্যার, ধন্যবাদ স্যার। এবারে আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি, সেটি হচ্ছে স্যার, কোভিড-19 এখন যেহেতু মহামারী আমাদের সারা পৃথিবীতেই, আমাদের শিক্ষা ব্যবস্থায় স্যার, আমাদের স্টুডেন্টদের জন্য এবং একই সাথে টিচারদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে স্যার অনেক বিরাট একটা প্রভাব রাখছে। এখন স্যার পরবর্তীতে এই সিচুয়েশন, ইনশাল্লাহ আমরা যদি পরবর্তীতে যখন আমরা এখান থেকে পেরিয়ে আসবো স্যার, তখন স্যার এই সিচুয়েশন থেকে আরো মানে নর্মাল হওয়া এবং আরো ডেভেলপ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে স্যার আপনার স্যার কি মতামত, কিভাবে আমাদের করা উচিত? এটা কিন্তু সারা বিশ্বই এখন এটাতে আক্রান্ত, শুধু আমরা ইন্ডিভিজুয়াল আলাদা না কিন্তু। হ্যাঁ, তো মানে ইন্ডিভিজুয়াল আলাদা মানে সবারই একই সমস্যা, সব দেশে সব জায়গায় একই সমস্যা হচ্ছে। তো যেটা হচ্ছে কি, এখন আমি আমি এখন বলি কোভিড এর সময় আমাদের ছেলেদেরকে বা আমাদের যারা শিক্ষার্থী আছে সারা বাংলাদেশে, প্রাইমারি থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত, ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সবারই একই সমস্যা হচ্ছে। তো যেটা হচ্ছে এখন কিছু করার নেই, প্রথম কথা হচ্ছে কিছু করার নেই, আরেকটা হচ্ছে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার তো এইভাবে তৈরি করা ছিল না যে ডিজিটাল হয়ে গেলাম ঠাস করে, সুইচ দিলাম হয়ে গেলাম, তা তো না। আমাদের আমরা ডিজিটাল আছে, কিন্তু সেভাবে ঘরে ঘরে সেভাবে আমরা নিজেরা প্রস্তুত ছিলাম না। আমি টিচার বলেছি, আমি নর্ডার্ন কলেজে পড়তাম, আমার কলিগ যারা আছে তারা সবাই তো ডিজিটালাইজেশনটা অত ভালো করে বোঝে না। মানে ক্লাস নেওয়ার বিষয়টা, যে আমরা রুমে বসে ক্লাস নেবো, জুমে ক্লাস নিচ্ছি, তারপরে ধরো গুগল মিটে ক্লাস নিচ্ছে কেউ, গুগল ক্লাসরুমে ক্লাস নিচ্ছে কেউ, কেউ ধরো কি বলে ওটাকে অন দ্য স্ক্রিন লিখে লিখে ক্লাস নিচ্ছে কেউ, কেউ পড়ে নিচ্ছে, রেকর্ড করে নিচ্ছে। তো এক এক স্কুল কলেজে এক এক সিস্টেমে করছে। এই ডেভেলপটা দেখো, আমি একটু আগে যে কথাটা বললাম, এখন কিন্তু নিজেরা স্কোপটা নিজেরা তৈরি করেছি যে না, এখন এটা সম্ভব হবে না, আমাকে এটা করতে হবে, নেসেসারি আমাকে কিন্তু বলে দিচ্ছে। তো আমি তো এখন পাচ্ছি, আগে আমাকে ধরো ধরো যখন নর্মাল ক্লাস চলতো, তখন আমি বলছি স্যার একটা ক্লাস রেকর্ড করে দেন তো, আমি কিন্তু গড়িমসি করতাম, না পারবো না, হবে না, আমি পারবো কিভাবে, কিভাবে হবে। কিন্তু এখন কিন্তু পাচ্ছি, অর্থাৎ আমাকে নেসেসারি আমাকে আমাকে বলে দিচ্ছে যে আমাকে এই জায়গাটাতে পৌঁছতেই হবে, উপায় নেই। তো এইভাবে ক্লাস যাচ্ছে, এখন সবাই চেষ্টা করছে ওইভাবে দেওয়ার। আর খোলার পরে যেটা মনে হয় যেটা হচ্ছে যে আমাদের সময়কালটা কমে যাবে। তো এই সময়কালের মধ্যে
সিলেবাস বড়, সিলেবাস ছোট করা যাবে না, কাটা কেটে ফেলাও যাবে না। তো সেই ক্ষেত্রে মনে হয় রিঅ্যাডজাস্টমেন্ট করলে মনে হয় একটু ভালো হয়। তারপরে ধরো যে এটা সরকার চিন্তা করছে, সেটা আমার চিন্তা যে সবকিছুকে ১-১.৫ মাস করে ইনক্লুড করে বাড়িয়ে দিয়ে, তাহলে পরের বছরে যারা আসবে তারা হয়তো বা ১-১.৫ মাস হারাবে, কিন্তু খুব বেশি হারাবে না। আমরা যেমন এখনকার ছেলেমেয়েরা হারাচ্ছে হচ্ছে ৪ থেকে ৫ মাস বা ৬ মাস, জানি না কখন খুলবে কি হবে। তো তাদের জন্য হয়তো বা একটু সময় বাড়িয়ে দিয়ে ওই বছরের জন্য সময়টা একটু কমিয়ে দেওয়া। তাতে হবে পরের বছরেও কিন্তু আমাদের রেস্টটা থাকবে, অর্থাৎ পরের বছরে কিন্তু আমাদের কষ্টটা বেশি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের, আমি যেটা মনে করি, আমাদের ছুটির সংখ্যা বোধহয় কমিয়ে দেওয়া ভালো। মানে বড় বড় ছুটিগুলিকে একটু স্কুইজ করা ভালো। তারপরে এই পড়াশোনাটাকে যাতে আমরা রেগুলার যাতে ক্লাস হয় সেই ব্যাপারে লক্ষ্য রাখা। এবং আহ, সবচেয়ে বড় বিষয় হচ্ছে কবে শেষ হবে, আদৌ থাকবে না বা কিছু থাকবে সে চিন্তা না করে আমাদেরকে পরবর্তীতে যাতে না হয়, পরবর্তী যদি আমরা তৈরি থাকতে পারি এইভাবে ক্লাসরুমকে প্রস্তুত রাখা, সব সময়কার জন্য তৈরি রাখা। এবং অবশ্যই স্টুডেন্টদেরকে এই কষ্টটা সহ্য করার সামর্থ্য থাকতে হবে। অর্থাৎ আমরা এখন সময়টা পার হয়ে গেছে, আগামী সময়টাতে আমাদের পড়াশোনা বেশি করে করতে হবে। তো আমরা টিচার হয়তো সব ক্লাস শেষ করতে পারবো না পরীক্ষার আগে, ওই জায়গাটাতে ফিল আপ করে নিজে নিজে যতটা পারা যায় সেই জায়গাটাতে পৌঁছানো। আর এই সময়টাতে আমি সবাইকে বলছি যে যেহেতু সুযোগ আসছে আছে, আমাদের কারিকুলাম বেস পড়াশোনার পাশাপাশি বাইরের বই পড়াশোনা করা। বাইরের বই মানে ব্যাপারটা বলতে চাচ্ছি উপন্যাস, তারপরে সাইন্টিফিক বই, তারপরে বিভিন্ন নেটে খোঁজা যে কোথায় কি তৈরি হচ্ছে, কোনটা আমার সাবজেক্টের জন্য ভালো হবে, ভবিষ্যতের জন্য ভালো হবে পড়াশোনা করলে, সেইগুলিকে সার্চ করা। তারপরে এখন এখন বিশ্ব কোন জিনিসটা নিয়ে বেশি ফোকাস করছে, কোনটা পরবর্তীতে ১০ বছর ১৫ বছর পরে ভালো হবে পড়াশোনার জন্য, মেডিকেল সায়েন্স কোথায় যাচ্ছে, বায়োলজিক্যাল সায়েন্স কোথায় যাচ্ছে, ফিজিক্যাল সায়েন্স কোথায় যাচ্ছে, মোটিভেশন কি, আমি এগুলি একটু আগের থেকে জ্ঞান নেওয়া, যেহেতু সুযোগ আছে, এখন অনেক দেখার সুযোগ আছে, সময় আছে, এই সময়টাকে ধরে রাখা, সময়টাকে যেন আমরা যে মানে করলাম, কলেজে পড়া দিয়েছে করলাম, অতটুকু না, আরেকটু বেশি করে যেন করা যায়, এটি। স্যার একজন জানিয়েছে যে স্যার আপনার কবিতা শুনতে চাই। আমরা আশা করি শুনবো একদম শেষ দিকে। স্যার আমরা তৃতীয় রাউন্ডে চলে আসি স্যার, ফান রাউন্ড। এখানে স্যার আমরা একটু কিছু কোশ্চেন করব স্যার আপনাকে, যেটা হচ্ছে স্যার র্যাপিড ফায়ার টাইপের। ও বাবা, স্যার আমি আপনাকে কিছু কোশ্চেন করবো এবং স্যার আপনাকে খুব দ্রুত, খুব কম সময়ের মাঝে তার উত্তর দিতে হবে স্যার। এটা মনে পারবো না। আচ্ছা বলো, ঠিক আছে, ওকে স্টার্ট। ওকে স্যার, আমরা শুরু করি। হ্যাঁ, স্যার প্রথম প্রশ্ন, আপনার সবচেয়ে প্রিয় কবিতা কোনটি? নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ। স্যার স্যার অবসর সময়ে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসেন? কবিতা পড়তে। স্যার যদি কখনো সুযোগ হয়, আশা করি হবে, তাহলে স্যার বিশ্বের কোন দেশটি ঘুরে আসতে সবচেয়ে বেশি পছন্দ করবেন? বিশ্বের কোন দেশটি সবচেয়ে ভালো? আহ, আমি সবাইকে নিয়ে, আমার ফ্যামিলির সবাইকে নিয়ে এই আইফেল টাওয়ার দেখেছি না, আমেরিকা ডিজনিল্যান্ড দেখার ইচ্ছা খুব। আচ্ছা স্যার, স্যার এনডিসিতে যদি শিক্ষকতা না করতেন তাহলে কোন পেশায় যেতেন? আহ, অবশ্যই আমি তাহলে ক্রিয়েটিভ কিছু যেতাম, মানে কালচারাল লাইনে কোনো একটা কিছুতে হয়তো আমি কাজ করার চেষ্টা করতাম। স্যার আপনার সবচেয়ে পছন্দের খেলা কোনটি স্যার? খেলা হচ্ছে, সবচেয়ে ভালো খেলা হচ্ছে ক্রিকেট, অবশ্যই ক্রিকেট। স্যার আপনাকে যদি কোনো সুপার পাওয়ার দেওয়া হতো তাহলে স্যার আপনি কোনটি চাইতেন? আহ, সব বই পড়ে মাথায় ধারণ করার ক্ষমতা। ইন্টারেস্টিং। স্যার পান্তা ভাত আর সর্ষে ইলিশ খেতে ভালোবাসবেন নাকি স্যার খিচুড়ি আর গরু ভুনা? দুটোই, একটা বলতে হবে? স্যার আহ, আপনার কোনটা না, ফার্স্ট চয়েস? সর্ষে ইলিশ ওকে মজা স্যার। বেশি। ওকে স্যার। স্যার যদি মহাকাশচারী হতেন কোন গ্রহে যেতেন? মহাকাশে হলে নেপচুন দেখার খুব ইচ্ছা ছিল। ওকে স্যার। স্যার আপনাকে ধরেন স্যার নোবেল প্রাইজ অ্যাওয়ার্ড করা হয়েছে,
what would you do with the money, sir? প্রথম কথা হচ্ছে মানি দিয়ে আমি প্রথমে সারা বিশ্ব ঘুরে ফিরে দেখতাম, কাউকে একটা টাকা দিতাম না, নিজে নিজে সমস্ত দেশ বিদেশ ঘুরে ঘুরে দেখতাম কোথায় কি আছে। ঈশ্বর কি আউট হয়ে গেছে না আমি আউট হয়ে গেছি? আচ্ছা ঠিক স্যার আছে। দুঃখিত স্যার, সম্ভবত কানেকশনের একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, স্যার আমার প্রশ্ন ফেরত আসি। কোনটা? স্যার আপনাকে যদি নোবেল প্রাইজ দেওয়া হতো তাহলে স্যার এক টাকা আমি কাউকে দিতাম না, কিপটেমি করতাম, সমস্ত টাকা নিয়ে আমি রাখতাম এবং আমি আমার ফ্যামিলিকে নিয়ে সারা বিশ্বের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ঘুরে ফিরে বেড়াতাম। আচ্ছা স্যার, শুনে খুব ভালো লাগলো। স্যার ছাত্র জীবনে যে জিনিসটির প্রতি খুব আগ্রহ ছিল অথবা যে কাজটি করতে খুব ভালোবাসতেন? ছাত্র জীবনে কোন কাজটা করতে ভালোবাসতাম? আমি তো অলস ছিলাম, কিছু করতে ভালো লাগতো না। স্যার এমন কিছু যেটা খুব আনন্দ পেতেন করে? ছাত্র জীবনে গল্প বই পড়তাম, অনেক উপন্যাস পড়তাম। দ্যাটস দ্য থিং। থ্যাংক ইউ স্যার, আমাদের র্যাপিড ফায়ার এতটুকুই। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। স্যার আপনার কাছে একটি কবিতা না শুনলেই নয় স্যার, একটা রিকোয়েস্ট থাকবে যদি স্যার কাইন্ডলি একটা কবিতা আমাদেরকে আবৃত্তি করে শোনান। আমি আসলে খুঁজতেছিলাম আজ কি যে পড়বো, সেটাই বিষয়। আমি একটু দেখে নেই। তোমাদের জন্য কবিতাটা পড়ি নাকি? আচ্ছা ঠিক আছে, এখন সময় তো বেশি নেই, আমি ঠিক পড়ি আসলে একটু। আচ্ছা ঠিক আছে। ও ফাইলটা কোথায় নেই? আচ্ছা একটুখানি একটুখানি হোল্ড করো। জি স্যার। কবিতা পড়ে গেল কোথায়? আচ্ছা ঠিক আছে, ওকে আমি এটাই পড়ছি। এটা আসলে তোমার খুঁজে পাচ্ছি না এখন। ছোট্ট একটা কবিতা। আস্ত একটা আকাশ দিলাম তোমায়, স্বচ্ছ নির্মল আকাশ। বিকালের এই আকাশটা জন্মাবধি আমার ছিল। তোমার একলা থাকার দিনে ওই আকাশে অন্তহীন থাকবো আমি। এক চিলতে আকাশ হব তোমার বিকালের বারান্দায়। খুব মন খারাপের দিনে তোমার আকাশে রোদ্দুর হব, বৃষ্টি হব তোমার ক্লান্তিতে। তোমার উৎসবে আমার সব রং ঢেলে দিব উজাড় করে। এই অখণ্ড আকাশ এখন কেবলই তোমার। থ্যাংক ইউ। স্যার খুবই ভালো লাগলো, খুবই ভালো স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। স্যার আমাদের যে নোট বাস্কেটের গ্রুপটি, আমরা স্যার এইটা খোলার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে স্টুডেন্টরা যাতে আরো বেশি কানেক্টেড থাকতে পারে এবং নোট শেয়ারের মাধ্যমে তারা পিয়ার টু পিয়ার স্টাডির মাধ্যমে হয়তোবা আরো পড়ালেখায় আগ্রহী হতে পারে। স্যার আপনার এই ধরনের ইনিশিয়েটিভ কেমন আহ, লাগে এবং স্যার আপনি কি মনে করেন যে এটি শিক্ষা ব্যবস্থার উন্নতিতে কোনো প্রভাব রাখতে পারে? এই ক্ষেত্রে আমি জিনিস বলি তোমাদেরকে, সেটা হচ্ছে আমি দেখেছিলাম তোমাদের খুলে খুলে দেখেছিলাম। তো নোটের বিষয় হচ্ছে যেহেতু আমরা একটু অন্যরকম জিনিস আছি, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমরা ভালো ভালো বইয়ের কথা বলবে। বইয়ের লিঙ্ক দেবে, পিডিএফ করা থাকলে সেই বইয়ের পিডিএফ গুলি দেবে। এখন অনেক কিছু পিডিএফ পাওয়া যায় সেই বই, যেমন কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো। আমি ফিজিক্সের কথা বলতে পারি, যেমন আমাদের ইউনিভার্সিটি অফ ফিজিক্স এর বইয়ের নাম বলো, রেজিন খালিদের ফিজিক্স বইয়ের নামটা বলতে পারি। তারপরে ধরো মানে এরকম অনেক বই আছে, যেমন স্টিফেন হকিং এর যে বইগুলি আছে সেগুলি পিডিএফ যদি পাওয়া যায়, সায়েন্স ফিকশন যে বইগুলি আছে সেগুলি পিডিএফ যদি পাওয়া যায়। বাংলা ভার্সন যদি আমি বলি, আমি বইটা আমার কাছে নাই, এখন আমার কাছে নাই, পাচ্ছি না, এখন পাচ্ছি না মানে বাজারেও পাওয়া যায় না। সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা একটা আহ পরমাণু নামে বোধহয় একটা বই আছে, বা এখন একটা বই আছে, খুবই ভালো বই, খুবই ভালো বই। এখন মানে ওটা পড়ার জন্য কোয়ান্টাম মেকানিক্স নাম বোধ, আমি ভুলে গেছি নামটাও। খুবই ভালো একটা বই ছিল। কোয়ান্টাম মেকানিক্স এক নিঃশ্বাসে পড়ার মতো একটা বই, খুব সহজ করে লেখা। জাফর ইকবাল স্যারের কিছু বই আছে। তারপরে মানে বাংলা ভার্সন বলছি, ইংলিশ ভার্সনের জন্য বলছি, সবার জন্যই বলছি। তারপরে ধরো নোটের বিষয় খেয়াল করবে, কোন নোট গুলি দিচ্ছ।
কার নোট দিচ্ছ এটা একটু খেয়াল করতে হবে। মানে সব নোটে সবকিছু ঠিক আছে সেটাও কিন্তু নয়, একটু ভালো করে খেয়াল করতে হবে। তারপরে ধরো তোমরা যেমন ধরো যদি কানেক্টে থাকতে চাও, ফার্স্ট ইয়ারে ছেলে যদি হেল্প করতে চাও, তাদের জন্য তোমরা কোন কোন বই ভালো সাজেস্ট তোমরা পড়েছো, তোমরা জানো যে আমি ফিজিক্সে এই বইগুলি ভালো আছে, তোমরা এই বইগুলি কিনো বা এগুলো পড়তে পারো। আমরা ক্লাসে তো সব বই নাম বলি না, তোমরা হয়তো বলতো স্যার এই জিনিসগুলো এখানে ভালো আছে, তোমরা তাদেরকে সাজেস্ট করতে পারো। আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবার সবকিছুর জন্য বলছি। তারপরে ধরো বাংলা ব্যাকরণের বই, ধরো এই যে খুব সাধারণ বাংলা ব্যাকরণের বইতে বাংলা হাজার হাজার বই আছে, কিন্তু ক্লাসের টিচার নিশ্চয়ই বলেছে যে এই বইটা ভুল আছে, এই বইটা ভালো আছে, এই বই থেকে পড়ো সবাই। তোমরা হয়তো বললে যে এই বইয়ের রচনাগুলি খুব ভালো, এই বইয়ের ব্যাকরণ অধ্যায়টা খুব ভালো, ঠিক আছে? এরকম বইয়ের নামগুলি তোমরা যদি দাও, আমি চাচ্ছি এক্সেপশনাল হওয়ার জন্য, গতানুগতিক না। একটু যেটা দরকার, তুমি ইউটিউবে লিঙ্ক দিতে পারো যে ইউটিউবে এইটা, এই ফিজিক্সের এই বিষয়টা, কেমিস্ট্রির বিষয়টা খুব সুন্দর করে বোঝানো আছে, আমি খুব ভালো বুঝতে পেরেছি, সেই লিঙ্কটা দিয়ে দাও, ঠিক আছে? ওরা ওখান থেকে দেখে নিল। তারপরে পাশাপাশি হচ্ছে আমি মনে করি সেটা হচ্ছে যে কিছু বই আছে মানুষ পড়তেই হয় সবসময়। যেমন আমি সবসময় বলি রবীন্দ্রনাথ পড়তে হবে, নজরুল পড়তে হবে, আমাদের দেশে সুনীল গঙ্গোপাধ্যায়ের বই পড়তে হবে, হুমায়ুন আহমেদের বই পড়তে হবে, জাফর ইকবালের বই। শুধু পড়াশোনা না রেখে আমার মনে হয় এটাকে একটুখানি স্কিপ করে একটু অন্য জায়গায় যাওয়া আর কি। আমি বিদেশে, আমার মেয়ে অনেক বাইরের বই পড়ে, বিদেশি বই পড়ে, রাইটারের বই পড়ে, আমি পড়ি না। ওখানে বোধহয় অনেক সুন্দর সুন্দর বই আছে, আমি যত ওর কাছে শুনি যতটুকু ভালো ভালো বই আছে, হ্যাঁ। তো সেই বইগুলি পড়ানো, ঠিক আছে? এগুলি বা না পড়লেও সে লেখকের নামটাও জানতে পারছে যে কোনটা লেখক আছে, এরকম একটা বই লিখেছে, হ্যাঁ। এগুলি আসলে দেওয়া দরকার। আমি মনে করি পড়াশোনার বেস থাকুক, কিন্তু সেখানে এক্সেপশন হওয়া ভালো, গতানুগতিক না, নতুন নতুন কিছু। এবং তোমাদের যারা অ্যাডমিন আছে তাদের খাটতে হবে যে হ্যাঁ এই বইটা খুব ভালো আছে, কেমিস্ট্রি এই বইটা খুব ভালো আছে, হ্যাঁ। কেমিস্ট্রি আমি বলি, ফিজিক্যাল কেমিস্ট্রি আমার সঙ্গে বই ছিল সিরাজুল স্যারের বই, মনে হয় নামটা যদি ভুল না বলি, তখন পাওয়া যেত না, খুব পুরাতন বই, কিন্তু খুব ভালো বই ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য, হ্যাঁ। তারপর আমরা পড়েছিলাম বলে আমি বলছি কথাটা। তারপরে ফিজিক্সে যেমন রেজিনালের কথা বলি, ইউনিভার্সিটি ফিজিক্সের কথা বলি, তারপরে বয়েলার্সের বইয়ের কথা বলি, সম সিরিজে ভেক্টর অ্যানালিসিসের কথা বলি, সম সিরিজে সার্কিট অ্যানালিসিসের কথা বলি। এই যে কিছু কিছু বই আছে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্ব জুড়ে চলছে, সেরকম কিছু কিছু বইয়ের নাম যদি তোমরা দিতে পারো, দিয়ে দাও, বা যদি পিডিএফ থাকে পিডিএফ দিয়ে দাও, যার যতটুকু দরকার সে দেখে নিল, মানে তাহলে আমি এক্সেপশনাল হওয়া ভালো মনে হয়, একদম সবকিছু না দিয়ে ভালো। আর আরেকটা কাজ করতে পারো সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন সাবজেক্টের কোশ্চেন আনসার করতে পারো। সেটা আমি তোমাদের যদি এইচএসসি লেভেলের হয়, এইচএসসি লেভেলে কোশ্চেন আনসারের ব্যবস্থা করতে পারো, যে এই একটা কোশ্চেন পেয়েছি, এটা সলভ কেউ জানো কিনা, জানো থাকো কেউ আমাদেরকে দাও, তাহলে দেখবে যে আরেকটু আগ্রহ হচ্ছে, তখন আরেকটু কঠিন আসতেছে। কিংবা একটা কাজ করতে পারো, অলিম্পিয়াডে যে কোশ্চেন গুলি আসে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে, সেখানকার ইন্টারেস্ট সব কোশ্চেন দরকার, ইন্টারেস্ট একটা কোশ্চেন নিয়ে এই কোশ্চেনটাকে কে সলভ করতে পারি দেখি আমরা, দেখলো যে সফটওয়্যার এরকম হতে পারে, এই যে তখন মানে ইন্টারেস্টটা বাড়বে মানুষের আরো। আর আরেকটা বিষয় যেটা বলি সবসময় সেটা হচ্ছে যে মানে ডাইমেনশন, যে সাবজেক্টের ডাইমেনশন, যে যদি পারা যায় যে হ্যাঁ এই সাবজেক্ট পড়লে এরকম হয়, এই সাবজেক্ট এখন এই যেগুলো হচ্ছে, তারপরে ফিজিক্সে নোবেল প্রাইজ পেলো কেন পেলো, সেই তার লিটারেচারটা যদি তুলে দিতে পারো, কেমিস্ট্রিতে এই বছর নোবেল পুরস্কার পেয়েছে এটা, তার লিটারেচারটা তুলে দিতে পারো সেই জন্য পেয়েছে, তাহলে মানুষের জানলো আর কি, একটু এক্সেপশনাল হওয়া আর কি। গতানুগতিক নোট দেওয়া, নোট আসা সেটা না, আমি মনে করি ভালো স্টেপটা ভালো, যদি থাকে লোকজন ভালো থাকবে। এবং আরেকটা বিষয়, এখানে যেন কোনো অবস্থাতেই অশুভ কিছু না ঢুকে, এটা মাথায় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? অশুভ, অচিন্তা, কুচিন্তা যেন এটার মধ্যে কোনোভাবেই না আসে, তাতে দেখবা যে ভালো হয়, মানুষের জন্য খুব হেল্পফুল হবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সাজেশন গুলোর জন্য। আমরা চেষ্টা করব স্যার আপনার সাজেশনকে পুঁজি করে আমরা আরো আমাদের পেজটাকে ভালো করার, ডেভেলপ করার। তো স্যার এই ছিল আজকে আমাদের লাইভ। স্যার আপনার অসম্ভব ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার। আশা করি ভবিষ্যতে আবার স্যার আপনার সাথে দেখা হবে অন্য কোনো জায়গায় স্যার, লাইভে। এবং আমরা আশা করি আমরা আবার পুনরায় ফিরে আসবো স্যার স্বাভাবিক স্বাভাবিক জীবনে। স্যার আমাদের লাইভের যারা ভিউয়ার্স আছেন এবং তাদের উদ্দেশ্যে এবং নোট বাস্কেটের মেম্বারদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাই। সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, অবশ্যই ধন্যবাদ। আমাকে আনন্দ পেয়েছি আসলে, এই সময়টুকু বেশ আনন্দ কেটেছে আমার। আমি আসলে ভয়ে ছিলাম কি হবে, কি কোশ্চেন হবে, কারণ রিহার্সাল হয়নি কোনো, আমরা সবাই রিহার্সাল করে করি। তো আমি খুব আনন্দ পেয়েছি, এবং উদ্যোগটাকে অবশ্যই ধন্যবাদ জানাই। এই মানে যে প্রক্রিয়া করছো তোমরা, যে নোট মানে যেটা চেয়েছো, যে কারণে চেয়েছো,
এটা সবাই হেল্প করবো, আসলে সবাইকে হেল্প করছি পড়াশোনার জন্য, একটা ভালো কাজের জন্য সবাইকে হেল্প করছি। এটা অবশ্যই ভালো দরকার, অবশ্যই দরকার। এবং অবশ্যই যেটা করতে হবে, তোমাদের আরেকটা বিষয় আমি তোমাকে তুলে ধরি, সেটা হচ্ছে যে এই যারা এসএসসি থেকে এইচএসসি তে আসবে তাদের জন্য একটা যদি তোমরা পার্ট রাখো, তোমরা একটু বড় হয়েছে, তোমরা একটু এইচএসসি বিষয়টা তোমরা জানো, তাদেরকে একটু হেল্প করা, তাদেরকে একটু গ্রুমিং করা, যে তোমরা এইভাবে আসো, এইভাবে পড়াশোনা করো। আর নর্ডেন কলেজ না, সবাইকে গ্রুমিং করাটা যে বিষয়টা, যে বইয়ের ক্ষেত্রে বলো, কলেজের ক্ষেত্রে বলো, তারপরে পড়াশোনার লেভেলের ক্ষেত্রে বলো, ওদেরকে একটু গ্রুম করে, একটু সাহস দেওয়া, এসএসসি এইচএসসি তে আসে। তোমরা যে কষ্টটা সহ্য করে এসছো, যে তোমাদের যে কি বলে এটাকে অভিজ্ঞতাটা হয়েছে, সেই অভিজ্ঞতাটা শেয়ার করা যায়, তুমি এটা করো না, এটা করো, হ্যাঁ, তাহলে হবে কি ওরা আরেকটু খুশি হবে পড়াশোনাটা। মানে আমি চাচ্ছি জিনিস হচ্ছে যে হ্যাঁ, একটু এক্সেপশন হয়ে যেন কাজটা আমাদের করতে হয়। উদ্যোগটা অনেক ভালো, এগিয়ে যাক, নতুন চিন্তা করো, আর নতুন চিন্তা সবসময় ভালো হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকের মতো এখানেই, আশা করি স্যার ভবিষ্যতে আবার দেখা হবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। গুড নাইট। সো ভিউয়ার্স, দ্যাট ওয়াজ অল। আশা করি পরবর্তী লাইভে আবার দেখা হবে। টিল দেন, টেক কেয়ার এন্ড উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট